হাসিবুর রহমান। আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমার বাবা দীর্ঘ অনেকগুলো বৎসর প্রবাসে থাকে এবং প্রবাসের মাটিতে থেকে আমার বাবা অনেক টাকা উপার্জন করে। সেই টাকা দিয়েই আমার বাবা আমাদের এলাকাতে অনেক জায়গা সম্পত্তি কিনে এবং তার পাশাপাশি নিজে কিছু ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানও খোলে। এই নিয়ে আমাদের পরিবারটা চলতেছিল। আমার বাবা, মা, দাদা, দাদি এবং আমার বড় বোনেরা, ছোটো বোন সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। পরিবারের একমাত্র ছেলে সন্তান হওয়ার কারণে সবাই আমাকে মাথায় করে রাখে। আমার শৈশবের দিনগুলো অনেক আনন্দ ফুর্তি আর ভালোভাবে কাটতে থাকে। এরকম করে আমার ছোটোবেলায় কিছু অন্যরকম ঘটনা ঘটে। এই ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় আমার বাবার অনেক স্বপ্ন ছিল তিনি আমাকে ডাক্তার বানাবে, আমাকে ডাক্তারের লাইনে পড়াশোনা করাবে এবং ছোটোবেলা থেকে আমি প্রচণ্ড রকমের মেধাবী একজন ছাত্র ছিলাম। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমার যেদিন জন্ম হয়, মানে আমি যখন জন্মাই, ওই দিনটা নাকি এক অন্যরকম একটা দিন ছিল। অন্যরকম একটা দিন বলতে ঠিক এরকম, আমার বাবা তার ব্যবসার যে কোনো একটা কাজে অনেক বেশি টাকা লাভবান হয় ওই দিনটাতে, যেদিন আমি জন্মগ্রহণ করি। এই জন্য আমার বাবা সবার কাছে বলে যে আমি আমার বাবার ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছি, আমি যথেষ্ট পরিমাণের সৌভাগ্যবান একজন ব্যক্তি। আমার বাবা এই কথাটা সবার কাছে হেঁটে হেঁটে বলতো এবং এটা শুনতেও না আমার কাছে অনেক বেশি ভালো লাগতো যে আমার বাবা আমাকে এরকম সৌভাগ্যবান বলে। এমন করে আমি শৈশবের দিনগুলো পার হতে থাকতাম। আমি বড় হই বলতে ঠিক ছোটোবেলায় আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করায়, আমি ওই স্কুলে পড়াশোনা করতাম। তো যখন দেখা যেত যে আমাদের স্কুলটা এখন যেরকম অন্য অন্য ডিস্ট্রিক্টের স্কুলগুলোতে অনেক মানে ক্রাউড হয়, অনেক মোটামুটি পাবলিক কোনো প্লেসে স্কুল হয়, আমাদের একটা কিন্ডার গার্ডেন ছিল। ওই কিন্ডার গার্ডেনটা আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে কোনো একটা আপনার জায়গায়, একে নীরব নিচ্ছিন্ন কোনো একটা জায়গার মধ্যে এই কিন্ডার গার্ডেন। তো ওইখানে ওই সময় মানে সবাই যাইতো, বা কিন্ডার গার্ডেন লাইক হচ্ছে এটা বলা চলে যে একটা ছোট স্কুলের মতো। সেই সময় তো আসলে কিন্ডার গার্ডেন নামটা ওভাবে মানে ছিল না। তো যাই হোক, আমি তখন ওই প্রতিষ্ঠানে আমার আব্বা আমাকে প্রতিদিন সকালবেলা মাঝে মাঝে দিয়ে আসতো এবং আমার বড় বোন গিয়ে আমাকে মানে ক্লাস শেষে আমাকে ওই মানে ওইখান থেকে নিয়ে আসতো। এরকমভাবে আমার সময়গুলো কাটতে থাকে। এমন করতে করতে একদিন হলো কি, আমার বাবা কাজে খুব ব্যস্ত হয়ে গেল। আমার বোনেদেরও কলেজ স্কুল আছে, ওরাও যেতে পারবে না। আমার মা আমারে বলে, তা তুই এই রাস্তা দিয়ে সোজা চলে যা, কিচ্ছু হবে না সকালবেলা। আমি তখন বললাম, মা আমার খুব ভয় লাগতেছে। মা বলে, না না না, ভয়ের কিছু নেই, তুই রাস্তা দিয়ে সোজা চলে যা এবং চলে গেলেই তুই তোর মানে স্কুলে চলে যেতে পারবি। আমি ঠিক আছে। পরে ব্যাগ কাঁধে নিয়ে আমি তখন এই বাংলার মেঠো পথ ধরে সিলেটের ওই পাহাড়ি রাস্তা ধরে তখন হেঁটে যাচ্ছিলাম। একটু একটু করে সামনে যাওয়ার পরে আমি আমাদের এখানে একটা বিশাল বট গাছ আছে, অনেক বড় একটা বট গাছ। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হিন্দু মানুষরা এই বট গাছে এসে পূজা করে। হিন্দু মানুষ এই বট গাছে এসে পূজা করে এবং মানে বট গাছে তারা লাল মানে সুতা বাঁধে, এটা ওইটা অনেক কিছু করে। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় আমার প্রস্রাবে ধরছে, মানে আমি প্রস্রাব করব এবং প্রস্রাবে ধরার পরে আমি ওই বট গাছের নিচেই তখন প্রস্রাব করার জন্য দাঁড়িয়ে গেলাম। বট গাছের নিচে যখন আমি প্রস্রাব করার জন্য দাঁড়িয়ে গেছি, ছোটো মানুষ তো আর কিছু বুঝতে পারি না। এবং প্রস্রাব যখন আমি ওখানে অর্ধেক পর্যন্ত করি, আমি হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখলাম যে আমার মানে পুরোটো মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপরের পুরো আসমানটা একদম কালো হয়ে গেছে। মনে হয় যেন ঠিক এখনই জ্বর এসে সব কিছুকে লন্ড ভন্ড করে দিবে, এরকম একটা অবস্থা। একদম আকাশটা পুরো একদম নিশ কালো হয়ে গেছে এবং আমার তখন প্রচণ্ড ভয় লাগতে শুরু হলো। কিছুক্ষণের মধ্যে দেখলাম একেবারে কালো ধোঁয়া, বাতাস, চারদিকটা অন্ধকার হয়ে আসতেছে। মানে আমি তখন বুঝতে পারলাম না যে মানে এরকমটা কেন হচ্ছে। একটু আগেও তো দেখলাম আকাশটা পরিষ্কার এবং প্রস্রাব করার সাথে সাথে কেন চারদিকটা এরকম অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। আমি এবার এখান থেকে দৌড় দিলাম রাস্তার দিকে, মানে সামনের দিকে দৌড় দিলাম। সকাল তো দৌড়াইতে 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 অনেক পরে আমি তখন ওই আপনার আমাদের স্কুলের ওইখানে গিয়ে পৌঁছে গেলাম এবং যাওয়ার পরে আমার জামা কাপড় অনেক ময়লা হয়ে গেছে। আমার যিনি শিক্ষক ছিলেন তিনি আমার বলে, হাসিব কি হয়েছে, তোমার জামা কাপড় এরকম ময়লা হয়ে গেল কেন? আমি বললাম, আমার জামা কাপড় ময়লা হয়ে গেছে। আমি ওনারা আর বলি নাই ওই কথা যে আমি বট গাছের নিচে প্রস্রাব করছি, এরপরে এরকম আকাশের এক ভিন্ন রকম প্রকৃতি আমি দেখেছি, এগুলো কিন্তু আমি কোনো কিছুই বলি নাই। যাই হোক, এক পর্যায়ে আমি তখন মানে ক্লাস করি এবং ক্লাস শেষ হওয়ার পরে
একটার দিকে আমার তখন ক্লাস শেষ হয়, দুপুর একটায়। তো ওই দিন আমাকে আনার জন্য আমার বোন অথবা আমার বাবা, আমার মা কেউ আমাকে আনতে যায় নাই। তো আমার ওখান থেকে যেতে ভয় লাগতেছে, আমি যাবো কি যাব, মানে বুঝতে পারতেছিলাম না। স্কুল থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত সামনের দিকে গেলাম, এবং অনেকটা সামনের দিকে যাওয়ার পরে ওইখানে দাঁড়াই আছি, মানে রাস্তার মধ্যে দাঁড়াই আছি, আর ওই বট গাছের নিচে দিয়ে যাব না, ওইখানে আমি দাঁড়িয়ে আছি। ঠিক ওই মুহূর্তে আমি দেখলাম একটা লোক সাইকেল নিয়ে আসছে, যার বেশভূষা দেখতে অনেকটা ব্যতিক্রম ধর্মী, মানে ওনাকে দেখতে কেমন জানি একজন বুজুর্গ লোকের মতো মনে হয়, মানে আল্লাহওয়ালা টাইপের একজন লোক মনে হয়। ওনার চেহারাটা অনেক সুন্দর, একদম পেট পর্যন্ত দাড়ি, একদম মানে মাথার মধ্যে পাগড়ি পরা, কেমন জানি একটু ব্যতিক্রম ধর্মী একটা লোক আমাকে এখান দিয়ে যাচ্ছে, এবং যাওয়ার সময় দেখলাম এখানে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। ভোর দুপুর তো, তেমন কোনো মানুষ টানুষ নেই, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, কারণ এই দুপুরবেলায় রাস্তাঘাটে মানুষ খুব কমই থাকে। মানে আমাদের এলাকাটা এমনিতেও একটু নীরব নিচ্ছিন্ন এলাকা, মানে এত জনবহুল কোনো এলাকা না। পরে তিনি আমাকে দেখে বলতেছে যে, কি ব্যাপার হাসিব, কই যাবা, এমনি আমারে বলে। তো লোকটা যখন আমাকে এরকম করে বলে, আমি মনে করলাম তিনি মনে হয় আমার আব্বার কোনো বন্ধু বান্ধব হবে, তিনি মনে হয় আমার আব্বাকে চিনে। এবার আমারে বলে, কই যাবা, আমি বলি আমি বাড়ি যাব। পরে বলে, তো আমার সাইকেলের পিছনে উঠো, তোমার আমি বাড়িতে দিয়ে আসি। আমি তখন বললাম, আমি তো আপনারই চিনি না। বলে, তুমি আমারে না চিনলে কি হয়েছে, আমি তোমারে চিনি, আমি তোমাদের বাড়ির উপর দিয়েই আরেক জায়গায় যাব, আর যাওয়ার সময় আমি তোমার ওখানে নামাই দিয়ে যাবো, তোমার বাড়ির সামনে নামাই দিয়ে যাবো, আসো তুমি উঠো। এই বলার পরে আমি তখন ওনার সাইকেলের পিছনে উঠি, এবং ওনার সাইকেলের পিছনে ওঠার পরে উনি যখন সাইকেল চালাচ্ছিল আমি ওনার পিছনে বসে আছি। বটগাছটার খুব কাছাকাছি আসার পরে উনি সাইকেলটা থামিয়ে দিল। যখন সাইকেলটা থামিয়ে দিল ভাই, তখন আমার গলা শুকিয়ে গেল। ছোট মানুষ তো, মানে ভয় মনে হয়, আমি কাতরাচ্ছিলাম, কাঁদতে শুরু করি। উনি আমাকে বলে, হাসিব কান্না করতেছো কেন? আমি বললাম, আমার খুব ভয় লাগতেছে। বলে, না ভয়ের কোনো কারণ নাই, তুমি বাড়ি যাবা তো? আমি বললাম, হ্যাঁ আমি বাড়ি যাব। বলে, তাইলে তুমি ভয় পাও না, তুমি সাইকেলে বসে থাকো, কিছু যদি দেখো তুমি ভয় পেও না, তুমি আমারে শক্ত করে ধরো। এই কথা বলার পরে আমি ওনারে পিছন থেকে ওই সাইকেলের যে সিট ছিল, সিট ছেড়ে দিয়ে আমি ওনাকে ধরলাম পিছন থেকে, এবং ধরার পরে সাইকেলটা টান দিল। বটগাছটার খুব কাছাকাছি আসার পরে আমার যতটুকু ছোট বয়সে মনে আছে, ঠিক দেখলাম যে অনেকগুলো কালো কুকুর মানে ওনার সাইকেলটাকে ঘিরেও ধরছে, এরকম একটা অবস্থা, যে চারপাশ থেকে ওনার সাইকেলটাকে একেবারে ঘেরাও করে ধরছে, এরকম একটা অবস্থা। কিন্তু এই লোক সাইকেল থামাচ্ছে না, উনি ওনার মতো করে সাইকেল চালিয়ে যাইতেছে। আমার মনে হয় এই বুঝি কুকুর আমার পায়ে কামড় দিয়ে বসলো, এই বুঝি কুকুর পিছন থেকে দৌড়িয়ে এসে আমাকে ধরে ফেললো, এই বুঝি আমাকে কামড় দিয়ে সাইকেল থেকে নামিয়ে ফেললো। খুবই ভয়ে ভয়ে উনি তখন এই বটগাছটা পার হয়, মানে বটগাছের নিচটা পার হয়। এবং বটগাছের নিচটা পার হওয়ার পরে বাড়ির মোটামুটি কাছে আসি, আমার সামনেই গ্রাম, মানে আমার গ্রামের বাইরেই একটা জায়গায় উনি আমাকে বলে, আমি এই রাস্তা দিয়ে অন্য গ্রামে চলে যাব, তুমি বাড়ি চলে যাও, আমার এটা বলে। এবং আমি সাইকেলের পিছন থেকে নামার পরে উনি আমাকে ডাক দেয় যে, হাসিব শোনো, তোমার সাথে কথা আছে। আমি দাঁড়াইলে পরে আমারে বলে যে, হাসিব তুমি তখন বাড়ি যাবা না? আমি বললাম, হ্যাঁ হুজুর আমি বাড়ি যাব। বলে, বাড়ি গেলে তোমার বাড়ির কিন্তু কোনো লোককে তুমি জানাবা না যে তোমার সাথে কি হয়েছে রাস্তায়, তোমাকে যে কুকুরে ধরেছে, তুমি যে বটগাছের নিচে প্রস্রাব করেছো, আমি যে তোমাকে এখানে নামাই দিছি, এগুলো কিন্তু কারো কাছে বলবা না, মনে থাকবে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এসব কথা কারো কাছে বলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই বলার পরে তুমি তখন চলে গেলে সাইকেল নিয়ে একদিকে, আমি বাড়ির দিকে গেছি। এবং বাড়িতে যাওয়ার পরে আমার জামা কাপড়গুলো সব ময়লা, মানে তখন সব কিছু ময়লা হয়ে গেছে। আম্মা দেখে তো চিল্লি করতেছে, জামা কাপড়ে তো ময়লা হইলো কেন, কী হয়েছে না হয়েছে। তা আমি আবার আমার দাদির সাথে অনেক ভালো সম্পর্ক, তো দাদি আমারে পড়াইতেছে। সন্ধ্যার পরে আমারে বলে যে, তুই কার সাথে স্কুলে গেছিস, কার সাথে আসছিস? আমি তখন দাদিরে বলি, একটা গেছিলাম, তারপরে একটা লোকে আমার সাইকেলে করে নিয়ে আসছে, এটুকুই বলি। দাদি আমারে বলে, লোকটারে চিনিস? আমি বললাম, না আমি তো চিনি না। দাদি বলে, আজকের পর থেকে এরকম অপরিচিত কোনো লোক যদি তোরা সাইকেলে উঠাইতে চায়, তুই কিন্তু সাইকেলে উঠবি না। আমি বললাম, কেন? দাদি বলে, উঠবি না, নাহলে তোরা নিয়ে বিক্রি করে দিবে। আচ্ছা ঠিক আছে দাদি, তাহলে আমি আর উঠবো না। এরপরে আমি এই ঘটনার পরে দাদির সাথে ঘুমিয়ে গেলাম, এবং ঘুমের মধ্যে আমি ওই লোকটাকে স্বপ্নে দেখলাম, ওই বয়স্ক লোকটাকে, বৃদ্ধ লোকটাকে স্বপ্নে দেখলাম। তিনি এসে আমার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে, এবং তিনি আমাকে ওই রাতে ঘুমের ঘরে কোরআন পড়াচ্ছে। আমি যে মাদ্রাসায় আপনার কায়দা পড়তাম না, মানে ছোট কায়দা বই পড়তাম, আরবি বই পড়তাম, এটা উনি আমাকে ওই রাতের বেলায় একটু একটু করে পড়াচ্ছিল, মানে আমাকে পড়াইতেছে। আমার কাছে তখন অবাক লাগলো যে আমি পড়লাম, উনি পড়াইতেছে, আমি পড়লাম। তো সকালবেলা আমার মা আমারে বলতেছে মাদ্রাসায় যাওয়ার জন্য ভোরে, ওই যে আমাদের যে মুক্তব হয় না, আমাদের ওই মুক্তবে যাইতে বলে, যেখানে আরবি পড়ায়।
আমার বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, চল মুক্তবে যা। আমার বলে, আমি তখন মারে বলি সারা রাতই তো কোরআন পড়ছি, সারা রাতই তো মানে আরবি পড়ছি, এখন আবার আরবি পড়তে যাব? আমি আজকে আর আরবি পড়বো না, আমি আরবি পড়তে গেছি, আমি আরবি পড়ছি। তা আমার মা কিন্তু কি জানেন, মানে আমি যে আরবি পড়ি মানে কতটুকু আমার মুখস্থ হয় বা কতটুকু আমি পড়ি, আম্মু কিন্তু এটুকুন জানে। মানে আজকে এটুকুন পড়াইছে, কালকে আবার এটুকুন পড়াবে, এরপরের দিন এটুকুন পড়াবে, আম্মু কিন্তু জানতো। পরে জানার পরে আমি বললাম কালকে সারা রাত তো আমি পড়ছি। আম্মু বলে কি বললি, তুই তো সারা রাত ঘুমাইছিলি, তা তুই রাত্রে পড়লি কেমনে? আমি বলি দেখো তুমি আমার কাছ থেকে পড়া নাও, তুমি দেখবে আমি পড়া বলতে পারবো। আম্মু একটু অবাক হয়ে গেল, অবাক হয়ে আমার কাছে আসলো, আয়সা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে পড়, এখান থেকে পড়। যখন আম্মু আমাকে পড়তে বললো আমি তখন খুব সুন্দর করে পড়তেছি এবং অনেকগুলো হরফ আমার মুখস্থ হয়ে গেছে। আম্মু তখন অবাক হয়ে গেল যে কী ব্যাপার, এগুলো তো তুই জানতি না, এগুলো তোকে আজকে হুজুর পড়ানোর কথা ছিল, তাহলে পারলে কী করে? আমি বললাম না যে কালকে রাত্রে আমি পড়ছি। আম্মুর মাঝে তখন একটু সন্দেহ লাগলো, লাগার পরে আম্মু আমাকে বলে চল তোরে নিয়ে আমি মুক্ত হয়ে যাবো। আর তুমি আমার নিয়ে যাইতে হবে না, না আমি তোরে নিয়েই যাবো, আমি এরকম করে বলতেছে। আচ্ছা ঠিক আছে যেটা আমাকে নিয়ে যাবো চলো। পরে আম্মুর সাথে আমি মুক্ত হয়ে গেলাম এবং মুক্ত হয়ে যাওয়ার পর আম্মা তখন হুজুরকে ডাক দিল যে আমার কোনো ভুল হলো কিনা এটা জানার জন্য। হুজুরকে বললো যে হাসিবকে আপনি কি পড়াইতেছেন? তখন হুজুর বললো আমি এটুকুন পড়াইছি, এখন এখান থেকে পড়াবো। আমার আম্মা বলে ও তো এটা পারে। বলে কি বলেন ও পারে? বলে হ্যাঁ ও তো পারে, জিজ্ঞেস করেন। আমাকে হুজুর জিজ্ঞেস করলো, আমি হুজুরের কাছে পটপট করে পড়া বলতেছি। এবার হুজুর ভাবলো যে ওনারা কোনো ভুল হলো কিনা, তো আমরা তো অনেকগুলো বাচ্চা একসাথে পড়ি না, ধরেন 10-15 জনের মতো, তো সবাই তো একই, তা সবাই ওরকম সবাই বললো যে তোমাদের আজকে পড়া কোনটা, পড়া যেটা এটা কিন্তু আমি পারি। আমি কীভাবে পারি আমার আম্মু তো এটা বুঝতেছে না। পরে হুজুরকে বলতেছে আচ্ছা ঠিক আছে ওরে পড়ান। আম্মু আমার মাদ্রাসা রেখে হুজুর মানে আম্মু চলে গেছে। তো হুজুর আমার জিজ্ঞেস করে তুমি এটা পড়লা কই? আমি বললাম কালকে রাত্রে আমি পড়ছি, কালকে রাতে আমি পড়ছি। তো হুজুর আর বিষয়টা ডাউট করলো না, যেহেতু আমি বলছি কালকে রাতে পড়ছি, উনি ভাবছে যে হয়তো আমার দাদা দাদি বা আমার কেউ আমাকে পড়াইছে, উনি এটা সন্দেহ নিল না। তো উনি আমাকে আরেক ধাপ এগিয়ে মানে এই ধাপটা বাদ দিয়ে আরেকটা ধাপ সামনের দিকে তিনি আমাকে তখন পড়াচ্ছিল, সামনের দিকে পড়াচ্ছিল এবং আমারও পড়া মোটামুটি হয়ে গেছে, মানে আমি পড়ছি। এবং পড়ার পরে এরপর আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা আমাকে রেডি করে আমার আব্বাকে দিয়ে তখন আমাকে স্কুলে মানে আমি যে স্কুলে পড়ি ওখানে আমাকে পাঠাবে। তো আব্বু আমাকে ওই দিন নিয়ে যাচ্ছে, আব্বুর সাথে যাচ্ছি, ওই বটগাছের নিচে আসছি এবং আমার ওই দিন কোনো সমস্যা হয় নাই, মানে বটগাছের নিচে আসার পরে কোনো সমস্যা হয় নাই। আব্বু আমাকে যথারীতি নামাই দিল এবং নামাই দেওয়ার পরে এরপরে দুপুর 1টার দিকে আমার বড় বোন গিয়ে আমাকে স্কুল থেকে নিয়ে আসলো। বড় বোনের সাথে আমি স্কুল থেকে বাড়িতে আসছি। এবার বাড়িতে আসার পরে ওই দিনও আমি সন্ধ্যার সময় আমার দাদির কাছে পড়তেছি। ঘটনাটা এরকম চলে গেল এবং এর পরের দিন মানে ওই দিন রাতেও আমি যখন ঘুমিয়ে গেছি উনি আমার কাছে আবারও আসছে, ওই পাঞ্জাবি পরা লোকটা যিনি আমাকে সাইকেলে করে বাড়িতে নামাই দিয়ে গেছিল উনি আসছে, এসে আমাকে বলতেছে হাসিব উঠো পড়বা, এমন করে বলতেছে। মানে রাতে আমি শুয়ে থাকি তো, মানে আমাকে ডাক দিলে আমি উঠি, উঠলে পরে উনি আমাকে মানে ওনার যে কায়দা থাকে বা যেটা উনি নিয়ে আসে এটা আমাকে দেয়, দিয়ে বলে পড়ো। তা আমি তখন পড়ি, উনি আমাকে পড়ায় আমি পড়ি, উনি আমাকে পড়ায় আমি পড়ি, এরকম করে আমি সেই রাতেও পড়ি। দেখেন সারা রাত আমি কিন্তু পড়ি। পড়ার পরে এরপরের দিন একইভাবে আম্মু আবার আমাকে ডাকতেছে হাসিব হাসিব চল মাদ্রাসায় যাবি, মুক্তবে যাবি। আমি বলছি মা আমি কালকে রাত্রে পড়ছি তো। আমার আম্মা বলে কি তুই কালকে রাত্রে পড়ছিস? আমি কালকে রাত্রে তো আমি পড়ছি, আমি আজকে আবারও পড়বো। আমার মা বলে মানে তুই কি পড়ছিস দেই? আবার ওই দিনের মতো আজকে আমার পড়া ধরে এবং ওই দিনের মতো যখন আজকেও পড়া ধরে আমার আম্মা আজকেও দেখে যে আমি সামনের দিকে অনেকগুলো পারা পারি। আম্মা বলতেছে এটি কিভাবে সম্ভব? আম্মা ওই দিনের মতো আবার আমাকে হুজুরের কাছে নিয়ে গেল। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে এবার হুজুর আম্মুর কাছে গেছি, মানে হুজুরের কাছে নিলাম। পরে হুজুরও তো আমার পড়া দেখে অবাক, কিরে হুজুর আমার আম্মারে বলতেছে কালকে রাত্রে কি আপনারা পড়াইছিলেন বা দিনের বেলায় কি আপনারা ওরা পড়ান? আমার মা বলেন না আমরা তো পড়াই না, ও তো মুক্তব থেকে যাওয়ার পরে আর এই বই পুস্তক ধরেই না, মানে মুক্তব থেকে যাওয়ার পরে ও মাদ্রাসার কোনো পড়া পড়ে না, মানে আরবি কোনো পড়া পড়ে না, ও স্কুলের পড়া পড়ে। তাইলে এরকমটা হবে কেন? আমি তো জানি না ও কিভাবে এটা পারে। আবার হুজুরও আমার আম্মুকে বললো যে ঠিক আছে আপনি চলে যান, আমি ওর সাথে কথাবার্তা বলবো। এটা বলার পরে আমার আম্মু তখন চলে গেল। হুজুর তখন আমাকে বসায় বললো যে হাসিব তুমি এটা কার কাছে পড়ছো, কে তোমাকে পড়াইছে? আমি তখন বলি না, আপনার ধমক দিয়ে যখন বললো আমি বলি আমার নানা, এমনি বলতেছি। পরে বলে তোমার নানা কি তোমাদের বাড়িতে থাকে? আমি বললাম না। তাই রাত তোমার নানা তোমাদের বাড়িতে না থাকলে তুমি পড়লা কোত্থেকে? আমি বললাম যে নানা রাতের বেলা আসছে, আমরা পড়াই দিয়ে আবার চলে গেছে। উনি বলে তোমার নানা তোমাদের বাড়িতে আসে নাই, তুমি কার কাছ থেকে পড়ছো সত্যি করে বলো।
যখন দুইটা ধমক দেয়, দুইটা ধমক দিলে পরে আমি তখন বলি যে আমাদের এখানে আমার রাতের বেলায় একজন মাস্টার, একজন হুজুর আমার কাছে আসে, আমি যখন ঘুমিয়ে পড়ি তখন তিনি আসে, এসে তিনি আমাকে পড়ায় এবং আমাকে পড়ায় তিনি চলে যায়। এবং হুজুর তখন মানে ওরা তো আসলে আরবি লাইনের লোকজন, তো মোটামুটি বুঝে, তখন বুঝে গেছে যে ঘটনাটা কি। এবং বুঝার পরে আমারে বলছে যে ঠিক আছে তুমি চলে যাও। ঠিক আছে, পড়াশোনা শেষ হলো, আমাকে আবার ওই সামনে আরেক ধাপ এগিয়ে পড়াইলো। পড়ানোর পরে বাড়িতে গেছে, বাড়িতে গেলাম পরে বরাবর মতো আব্বু আমাকে আবার স্কুলে নিয়ে গেল এবং আব্বু আমাকে আবারও নিয়ে আসছে স্কুল থেকে। আনার পরে ওই দিন বিকেলবেলা আপনার আসরের নামাজের পরে আমাদের হুজুর আমাদের বাড়িতে আসছে। এবং হুজুর আমাদের বাড়িতে আসার পরে হুজুর তখন করলো কি, আমার আব্বা আম্মা দুজনের সাথে খুব মানে কোন একটা বিষয় নিয়ে খুব মানে গুরুত্বপূর্ণ কথা বলতেছে, মানে খুব গোপনীয় কথা বলতেছে, এরকম একটা অবস্থা। আমি চিন্তা করলাম কি রে, এরকম করে হুজুরে কথা বলতেছে, আমার আব্বা আম্মার সাথে কি বিষয়ে কথাবার্তা বলে। এমন করতে করতে এরপরের মানে ওই দিনে মাগরিবের পরে আপনার এই হুজুরে কি করছে, আরেকটা হুজুর নিয়ে আসছে, মানে আরেকটা হুজুরের জায়গায় নিয়ে আসছে। আরেকটা হুজুর আনার পরে ওই হুজুরের সামনে আমাকে নিয়ে গেছে এবং ওই হুজুরের সামনে নিয়ে যাওয়ার পরে হুজুর আমাকে পানি পড়া দিল, আমাকে দোয়া দুরু দিল এবং আমার হাতে একটা তাবিজ পরাই দিল। মানে হাতের মধ্যে একটা তাবিজ পরাই দিছে। আমি ছোট মানুষ তো, খুব ছোট, এরপরে তাবিজ পরাইছে। তাবিজ পরাই আমার বললো যে ঠিক আছে তুমি যাও। মানে মানে শেষ হলো, হুজুর চলে গেছে, দুই হুজুর চলে গেল। রাতের বেলায় বরাবর আমি তখন ঘুমিয়ে পড়লাম এবং ঘুমিয়ে যাওয়ার পরে ওই নিয়ে আবারও আসছে, ওই যে আমি যার কথা বলছি, আইসা আমার বলতেছে যে হাসিব, আমি তো তোমারে পড়াইতে পারতেছি না, তোমার কাছে আসতে পারতেছি না, ওইটা খুলে ফেলো। মানে তাবিজটা খুলে ফেলতে বলতেছে। তা আমি তো ছোট মানুষ না, মানে আমাকে যেমনি বলছে আমি এমনি কি করছি, তাবিজটা যেভাবে বাঁধা ছিল আমি খুলতে পারি না। আমি টাইনা টুইনা মানে ঘুমের মধ্যেই কিন্তু টাইনা টুইনা লাস্টে আমি মানে বিছনা থেকে নামছি। এই রাতেই হাঁটতে হাঁটতে আপনার ইয়ের ঘরে গেছি, মানে পাকের ঘরে গেছি, আমাদের রান্নাঘরে যাওয়ার পরে বটি দিয়া আমি তখন এই মানে আপনার যে কালো টাইপের যে সুতারা ছিল যেটা দিয়ে তাবিজটা বাঁধা, ওই সুতাটা আমি তখন কেটে ফেলি, ওখানে সুতাটা কাটি এবং সুতাটা কাটার পরে আমি তখন আবার এসে শুয়ে পড়ি। পরে উনি আমাকে পড়ায়, উনি আইসা আমারে পড়ায়। পড়ানোর পরে এরপরে রাতে, এর পরের দিন সকালবেলা মা আমাকে বলে দিদি তুই কী পড়বি, আমি আবারও যে আমাকে যেটা পড়া দিয়েছে এর আগেটা পারি। আম্মা তখন আবার অবাক হয়ে যায়, কী ব্যাপার, ও তো দিয়ে আগেটা পারে। আমার আম্মু বলে কালকে কি তোর কাছে ওই হুজুর আবার আসছিল? আমি বলে হ্যাঁ আসছে। এই বলে মা আমার হাতের দিকে তাকিয়ে দেখতেছে, আমার হাতে তাবিজটা নাই। আম্মা বলে তোর হাতে তাবিজ কই? এমন তাবিজ তো আমি কালকে রাতে কেটে ফেলছি। আমার আম্মা বলে এটা তুই কী বললে, কালকে রাতে তাবিজ কেটে ফেলছি, তাবিজ কেটে ফেললি মানে এটা কী ধরনের কথা? আমি বললাম হ্যাঁ আমি তাবিজ কালকে রাত্রে কেটে ফেলছি। আমার আম্মা এবার খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে আমার দাদা দাদিকে ডাকে, আমার আব্বাকে ডাকে, সবাইকে ডাকে, আমার বড় বোনদেরকে ডাকে। ডাকার পরে আমার বড় বোন আমাকে মারতে শুরু করে, তুই তাবিজ কাটলি কেন? আমি বলি উনি আমাকে কাটতে বলছে, উনি আসছে এসে আমার বলে তাবিজ কাটার জন্য, তা আমি তো ওনার কথা মতো তাবিজ কেটে ফেলছে, আমি তো আর জানি না। আমার বড় বোন আমার বলতেছে কে তোর কাছে আছে, আজকে তোর ভূত ছুটাবো। মানে আমার ওই দিন আর মাদ্রাসায় যাইতে দেয় না, আমাকে খুবভাবে মারে। মেরে আমি আর ওই দিন স্কুলেও গেলাম না, আমাকে মারছে, মারার কারণে স্কুলেও গেলাম না। এবং এরপরের দিন বিকালবেলা ওই আমাদের মাদ্রাসার যে হুজুর আর কি, মুক্তবের হুজুর, উনি পুনরায় আমাদের বাড়িতে আসছে। আসার পর আমার মা তখন হুজুরকে বলতেছে তো এই ঘটনা, তাবিজও কেটে ফেলে, এখন তাবিজ কেটে ফেললে আর কি করা যায়, না তো আসলে মানে কিছু করার নাই, এটা বলে। এবং এইটা বলার পরেই তখন হলো কি যে এবার হুজুর কি করে, ওই যে আরেকজন হুজুর আছে যিনি আমাকে তাবিজ পড়াইছে, ইনাকে পুনরায় আবারও আনে। আনলে পরে তিনি তখন আমাদের বাড়িটা বন্ধ মানে বন্দনা দিয়ে দেয়, বাড়ির চারপাশে তাবিজ দেয়, তাবিজ দিয়ে বাড়িটা পুরো বন্ধ মানে ইয়ে করে দেয়, বন্ধ করে দেয়। এবং ওই বাড়িটা বন্ধ করে দেওয়ার পরে ধরেন বাড়িটা যখন বন্ধ করে দেয় এবং এরপরে রাতে আমি আর ওই হুজুরটাকে স্বপ্নে দেখি না, মানে উনি আর আমার কাছে আসে না, আমি ওনাকে দেখি না। কিন্তু কি জানেন, আমি সারাটা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখি। মানে খারাপ স্বপ্ন বলতে আমার কেউ মারতে আসতেছে, মানে দূর থেকে আমার কেউ ঢিল মারতেছে, মানে আমাকে আঘাত করতেছে, ঠিক এইরকম একটা অবস্থা। তো ওই রাতটা কেটে গেল। ওই রাতটা কেটে যাওয়ার পরে এর পরের দিন সকালবেলা আমার আব্বা তখন আমাকে নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছে, মানে আমার ওই স্কুলের দিকে যাচ্ছে। সকালবেলা আমি মাদ্রাসায় গেছি, মাদ্রাসা থেকে আসছি, আসার পর আব্বা আমাকে নিয়ে স্কুলে যাবে। এবং স্কুলে যাওয়ার সময় ওই বটগাছের নিচে যাওয়ার পরে পুনরায় আবার ওই সেই তুফান, হাইরে তুফান, মানে এরকম তুফান বলার মতো না। আমার আব্বাও তো ভয় পেয়ে যায়, যে যেহেতু আমাদের এলাকার জায়গাগুলো একটু নীরব নিচ্ছিন্ন। আমার আব্বা ভাবতেছে যে এরকম তুফান আসলো কোত্থেকে, মানে আমার আব্বার সাইকেল টাইকেল সব উড়িয়ে নিয়ে যাবে। মানে আমার আব্বা এরকম একটা অবস্থার মধ্যে পড়ে যায়। এবং এই তুফানের সাথে আমার আব্বা সাইকেল সহ আমাকে নিয়ে, মানে রাস্তা তো অনেক গোছা ছিল, রাস্তার দিকে বিলের দিকে আমরা পড়ে যাই, মানে রাস্তার পাশে পড়ে যাই, রাস্তার পাশে পড়ে যাই, এটুকুনি আমার মনে আছে। এবং এরপর আমার আর কিছু মনে নাই।
রাস্তার পাশে পড়ে যাওয়ার পরে এরপরে যখন আমি রাস্তার পাশে পড়ে যাই তখনই আমার যখন জ্ঞান ফিরে বা আমি যখন বুঝতে পারি তখন আমি দেখি যে আমি ওই হুজুরটার সামনে বসে আছি। আমার দাদার বয়সে যে লোকটা, আমি ওনাকে দাদা বলে ডাকতাম, ওনার সামনে বসে আছি। উনি আমাকে বলে যে তোমার আব্বারে বলবা যাতে বাড়ির চারপাশে যে তাবিজগুলো আছে তাবিজগুলো খুলে ফেলে এবং তোমাকে যাতে দিনই লাইনে না মানে এই স্কুলে লাইনে না পড়ায়, তোমাকে যেখানে কোরআনে হাফেজ বানায় তোমাকে যাতে ইসলামী লাইনে পড়ায়, তবে তোমাদের জন্য ভালো হবে। তা না হলে তুমি একটা অন্যায় করেছো, সেই অন্যায়ের শাস্তি তোমার গোটা পরিবারটিকে ভোগ করতে হবে, হয়তো তোমার গোটা পরিবার মারাও যাবে। আমি ছোটো মানুষ, আমাকে এই কথাগুলো বলে দেয় এবং বলে দেওয়ার পরে উনি তখন চলে যায়। চলে গেলে পরে আমি দেখি চারপাশ থেকে মানুষ দৌড়ে টৌড়ে আসতেছে, মানুষ এসে আমার আব্বারে উঠায়, আমরা উঠাই এবং উঠার পরে একদম মানে পুরো ঠান্ডা, কোনো ঝামেলা নাই, চারদিকটা একদম নীরব। লোকজন আছে, আইসা আমার আব্বার উঠে বলতেছে কি হয়েছে, আপনি আপনার ছেলে নিয়ে পড়ে গেলেন কেন? আমার আব্বা বলে ভাইরে এত তুফান আসছে, এত বৃষ্টি আসছে, তুফানে আমার সাইকেলটা রাস্তার পাশে ফেলে দিছে। ওনারা তখন হাসতেছে, হাইসা বলে কি বলেন, আপনি তুফান পাইলেন কই? আমরা তো কোনো তুফান দেখি নাই, আপনি তুফানের কি পাইলেন? আব্বা তখন বলে আরে আপনারা কি বলেন, তুফানের কি পাইলাম মানে? তুফান এসে আমাকে আর আমার ছেলেকে রাস্তার পাশে ফেলে দিছে, আর আপনারা বলতেছেন যে তুফানের কি পাইলাম? তুফান না আসলে আমরা পড়লাম কিভাবে? ওরা তখন হাসতেছে ওদের মতো করে, বলতেছে এটা কিভাবে, কি বলে, এই কি বলে, এরকম করতেছে। তো যাই হোক, এমন করে কথাবার্তা বলতেছে। আমার আব্বা তখন বললো যে আমারও মানে কাদা লেগে গেছে আমার মধ্যে। তখন আর আমার আব্বা বলতেছে যে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই, চল তোরা নিয়ে মাদ্রাসায় যাবো, বাড়িতে যাবো। পরে আমার আব্বা বড় বট গাছের নিচ থেকে ব্যাগ করে বাড়িতে আসে এবং বাড়িতে আসলে পরেই বাড়িতে আসলেই আমার জ্বর হয়, এত পরিমাণের জ্বর আমি বিছানা থেকে উঠতে পারি না। টানা 8-10 দিনের মতো আমি এত জ্বরে ভুগতে থাকি যে আমাকে হসপিটালে পর্যন্ত নিয়ে যায়, জ্বরের পরীক্ষা করে ওষুধ খাওয়ায়, কিন্তু কোথাও না মানে জ্বর কেন আমার জ্বরটা হয় এটা কেউ বুঝতে পারে না। ডাক্তারকে দেখানো হয়, কবিরাজকে দেখানো হয়, ডাক্তার কবিরাজ সবাই দেখে যে কেন জ্বরটা হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা কেউই বলতে পারে না। কেন আমি এতটা জ্বরে ভুগতেছি, এত জ্বর হওয়ার কারণ কি, এটা কেউই বুঝে না। এবং সর্বোপরি 14-15 দিন পরে এরকম করতে করতে আমাদের যিনি আমার মুক্তবের হুজুর ছিলেন উনি একদিন আমাদের বাড়িতে আসে দুপুরবেলা। আইসা খাওয়া দাওয়া করে আমার কাছে আইসা বলে যে আমি কিন্তু ওই ঘটনার কারো কাছে বলি নাই, সেদিন সাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি হয়েছিল আমি বলি নাই। পরে হুজুর এসে আমাকে বলে যে হাসিফ, তোমার কি ওই লোকটার সাথে দেখা হয় যে লোকটা রাতের বেলা এসে তোমাকে কোরআন পড়াইতো? ওই লোকটার সাথে তোমার কথা হয়? আমি তখন বললাম যে হ্যাঁ, একবার আসছিল উনি, ওনার সাথে আমার একবারই কথা হয়েছে। বলে কখন আসছিল? আমি বললাম আমার আব্বার আমি যখন যাচ্ছিলাম স্কুলে, আমি লাস্ট যেদিন স্কুলে গেছিলাম ওই দিন তুফানে আমাদের সাইকেল ফেলে দিল, পরে আমি পড়ে গেছি, পরে উনি আসছে এসে আমাকে এটা বলে গেছে। কি বললো? আমি বললাম আমাকে বলছে আমাকে যাতে আমার আব্বা দিন নিয়ে পড়ায়, আমাকে যাতে স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়ায়, আমাকে যাতে কোরআনে হাফেজ বানায়, তা নাহলে আমাদের পরিবারের একটা বড় ক্ষতি হবে, আমি একটা অন্যায় করছি। তা বলে তুমি কি অন্যায় করছো? এবার আমি সব ঘটনা ওই হুজুরের কাছে খুলে বলি, মানে মুক্তবের যে হুজুর আছে ওনার কাছে আমি সব বলি যে একদিন বট গাছের নিচে প্রস্রাব করছিলাম, এরপর এরকম তুফান আসছে, আমি অনেক ভয় পেয়ে স্কুলে চলে গেছি, ওইখান থেকে এক হুজুর এসে আমাকে সাইকেলে করে নামাই দিয়ে গেছে, মানে এরকম যা যা ঘটছে বিগত দিনগুলোতে আমি সব কিছুই হুজুরের কাছে ভেঙে বলি। বলার পরে তিনি তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বুঝছি, সমস্যা নাই। পরে তিনি আমার আব্বা আম্মাকে ডেকে কি জানি বলে, আমি ওইটুকুন জানি না, এবং কি বলে ওইটুকুই আমি জানি না। এরপরে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, মানে আমি যে স্কুলে পড়াশোনা করতাম আমাকে আর স্কুলে পাঠায় না। এখন দিনের বেলায় আমার ওই মুক্তবের হুজুর এসে আমাকে কোরআন পড়ায় এবং আমার পরিবার থেকে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে কোরআনে হাফেজ বানাবে। তা আমার আব্বার অনেক স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে, ডাক্তারি লাইনে আমাকে পড়াশোনা করাবে, আমি বড় হয়ে একজন ভালো মানের ডাক্তার হব, এরকম চিন্তাভাবনা আমার আব্বার মাথায় ছিল। কিন্তু হঠাৎ করে আব্বার ওই চিন্তাভাবনা পরিপূর্ণ হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। এবং চেঞ্জ হওয়ার পরে আব্বা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে, এবং তখন আব্বা সবাইকে বলল এবং গরু জবাই দিল, এলাকাতে গরু জবাই দিল, এবং গরু জবাই দিয়ে সবার কাছে বললো যে আমার ছেলে হাসিফকে আমি কোরআনে হাফেজ বানাবো, আপনারা সবাই দোয়া করেন। সবাই দোয়া দরুদ করলো, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেল। এরপরেও আমি ওই লোকটারে মাঝে মাঝে স্বপ্নে দেখতাম, ওই যে লোকটা রাতের বেলায় আমার কাছে আসতো, ওই হুজুর আমি যাকে দাদা বলে ডাকতাম, অনেক আমি রাতের মধ্যে স্বপ্নে দেখতাম, এবং স্বপ্নে তিনি আমাকে অনেক কিছু খাওয়াইতো। ধরেন সকালবেলা আমি যখন আম্মারে বলতাম যে আম্মা আমারে বলতো নাস্তা করবি না, বলে আমি রাতে খাইছি। কি খাইছিস? রাতে আমি এই ফল খাইছি। আম্মা আমারে বলে এই ফল তোরে কে দিল? আমি বলি দাদা দিছে। আম্মা বলে তুই দাদা পাইলি কই? এগুলো আমারে বলে।
আম্মু হাসাহাসি করে, সবাই হাসাহাসি করে। এবং এরকম করতে করতে আমাদের পার্শ্ববর্তী একটা হেফজখানায়, মানে মাদ্রাসায় যেখানে কোরআন পড়ানো হয়, ওরকম একটা হেফজখানায় তখন আমার আব্বা আম্মা আমাকে ভর্তি করাই দেয়। তো আমার বাড়ি থেকে ওইখানে যাতায়াতটা অনেক দূরে হয়ে যায়, মানে অনেকটা দূর হয়ে যায়, যার জন্য আমাকে ওই মাদ্রাসায় মানে আমার আব্বা তখন বোর্ডিং সিস্টেম করে রাখে। তো এটাতে আমার দাদা দাদি অনেক রাগ করে যে আমি তাদের একমাত্র নাতি, এরপর আমাকে কেন এতটা দূরে রাখবে। কিন্তু ওই হুজুরে আমার আব্বা আম্মার সাথে কি কথা বলছে জানি, এবং বলার পরে আমার আব্বা আম্মার মানে চিন্তা ভাবনা পরিপূর্ণ মানে পুরো চেঞ্জ হয়ে গেল। তারা আমাকে আর স্কুল লাইনে পড়াশোনা করাবে না, তারা আমার মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবে এবং তারা আমাকে কোরআনে হাফেজ বানাবে, এটা তাদের মাথায় চলে আসছে এবং এই নিরীক্ষে তারা তখন কাজ করতেছে। যাই হোক, এরপরে আমি তখন কোরআনে হাফেজ হব, আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করি। তো একটা বিষয় কি জানেন, আমার সব সময় ওই দাদাটার সাথে দেখা হইতো, মানে দিনে অন্তত একবার হলেও তার সাথে আমার দেখা হতো। উনি আসতো, এসে আমার সাথে কথা বলতো, তোমার শরীর ভালো, তুমি খেয়েছো, আমাকে আপেল আঙ্গুর এরপরে মানে বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রেশ ফলমূল আমাকে দিয়ে যাইতো, যে নাও এটা তুমি খাও, এটা তুমি খাইবা, এটা তুমি এটা করো, মানে আমাকে একদম ফ্রেশ ফ্রেশ ফলমূলগুলো দিত, আমি এগুলো খাইতাম। এবং এরকম করতে করতে তখন আমার দিন রাতগুলো কাটতেছে। আমি মোটামুটি বড় হই, এবং যখন আমি মোটামুটি আস্তে আস্তে করে বড় হই এবং বড় হওয়ার পরে আমি একটা পর্যায়ে বুঝতে পারি যে তিনি আসলে কোনো মানুষ না। মানে আমি মোটামুটি বড় হই এবং বড় হওয়ার পরে তার সাথেই তো আমার বড় হওয়া, মানে তার সাথেই তো আমি বড় হচ্ছি, তিনার সাথে তিনি আমাকে একেবারে আমার বাবা মা যেরকম করে আমাকে ছোটোবেলা থেকে আদর যত্ন করে একটা সন্তানকে মানুষ করে না, তিনি সেম একইভাবে নিজের সন্তানের মতো আমাকে আদর যত্ন আর ভালোবাসা দিয়ে ছোটোবেলা থেকে তিনি আমাকে বড় করে। তার মাঝে আমি তখন বড় হই, উনি মোটামুটি আমি বড় হচ্ছি, মাদ্রাসায় পড়তেছি। আবার এরকমও হইতো ভাই, ধরেন আমি মাদ্রাসায় পড়তেছি, তো আমার অনেক পড়া যদি আমার হুজুর আমাকে পড়াইতে না পারতো, আমাদের মাদ্রাসার ওইদিকে একটা বড় ধরনের জাম গাছ ছিল, অনেক বড় জাম গাছ। তা আমি কী করতাম, ওই জাম গাছের নিচে বসতাম। এটা হয়তো অনেকেই বলবে যে ভাই এটা কীভাবে সম্ভব, এবং আমি বলি এটুকুই, আমি একজন কোরআনে হাফেজ, আমি কোনো মিথ্যা বানিয়ে কথা বলি না। উনি আমাকে নিত, মানে আমাকে ওই মানে আপনার যে জাম গাছের ঢালে আমাকে নিয়ে যাইতো, মানে আমাকে মানে এরকম ধরে জাম গাছের ঢালে নিয়ে যেত, আমাকে ওখানে বসাইতো এবং বসে উনি আমাকে ওখানে কোরআন পড়াইতো। ওইখানে বসে আমাকে কোরআন পড়াইতো, যে আপনি তুমি পড়ো, আমাকে পড়াইতো, আমি ওখানে কোরআন পড়তাম। এবং মোটামুটি ওনার কাছ থেকে আমি সম্পূর্ণভাবে কোরআনে হাফেজ, মানে আমাকে আমার হুজুরে যতটুকু পড়াইছে, আমার হুজুরের কাছ থেকে আমি যতটুকু পড়ছি, তো এর চেয়েও বেশি কিন্তু উনি আমাকে পড়াইছে। মানে এক কথায় বলতে গেলে ওনার জন্যই আমি একজন কোরআনে হাফেজ হতে পেরেছি। এরকম করে পড়াশোনা করতেছি এবং মোটামুটি আমার বয়স যখন প্রায় আপনার 17 বৎসরের কাছাকাছি, তো 17 বছর যখন আমার, তখন তো আমি অনেক কিছু বুঝি, অনেক জানি শুনি। তো আজকে এই সেই ছোটোবেলা থেকে যে লোকটাকে আমি দেখে আসতেছি, যিনি আমার কাছে আসে, আমার পাশে বসে, আমার সাথে কথা বলে, আমাকে খাবার দেয়, আমি খাবার খাই, তার সাথে আমার একটা যে নাতি এবং নানার একটা যে সম্পর্ক, সেই সম্পর্কটা যেহেতু আছে, তা আমি কিন্তু ওনার দেখলে ভয় পাই না। মানে অনেকেই বলে না যে জিন দেখলে ভয় পায়, জিনেদের দেখলে ভয় লাগে বা এরকম অনেক কথাবার্তা, বাট আমার কিন্তু ওনাকে দেখলে কখনোই ভয় লাগতো না। আমি ওনাকে দেখতাম, উনি নর্মালি আমার সাথে কথা বলতো এবং ওনার সাথে আমার সম্পর্কটা খুবই মধুর একটা সম্পর্ক ছিল, খুব মধুর সম্পর্ক। এবং এই 17 বছরের পরে আমি একদিন করলাম কি, আপনার পরীর রাজ্য এরকম বলে একটা বই কিনছিলাম, একটা লাইব্রেরি থেকে আমি একটা বই কিনছিলাম, এবং বই কিনে ওই পরীর রাজ্য, এই বইটা আমি তখন পড়তেছি। 16-17 বছর হবে আমার মনে হয় এরকমই। তখন আমি মোটামুটি হাফেজ হয়ে গেছি, মানে ফাইনালের দিকে আছি, আমি হাফেজ হয়ে গেছি। আমি ওখানে বাচ্চা টাচ্চা পড়াইতাম, ওই মাদ্রাসায় পড়ে থাকতাম, দাড়ি রাখতাম, টুপি পরতাম, পাঞ্জাবি পড়তাম, মানে দিনই লেনে জীবনযাপন করতাম। পরে পরীর রাজ্য বলে একটা বই আমি তখন একটা লাইব্রেরি থেকে কিনে আনি। এই পরী রাজ্যের বইটা আমি তখন পড়ি। পড়ার পরে পরীদের জীবন জীবিকা এবং পরীদের লাইফ স্টোরি এই বইটার মধ্যে খুব সুন্দর করে লেখা। এখন লেখার পরে আমার মনে বারবার মানে প্রশ্ন থাকে যে পরীরা কোথায় থাকে, পরীরা কি করে, এবং পরী রাজ্য সম্বন্ধে, পরী সম্বন্ধে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন রকমের প্রশ্ন আমার মনে উকি ঝুঁকি খাচ্ছে। এবং এই প্রশ্ন আমাকে প্রতিনিয়তই প্রশ্নবিদ্ধ করতো। এমন করতে করতে আমি তখন চিন্তা করতেছিলাম যে কি করা যায়, মানে কি করতে পারি। এখন আমি ওই আমার নানা যখনই আসতো তারাই বলতাম যে না, আমি নানাও ডাকতাম, দাদাও ডাকতাম, যে না আপনি আমারে বলেন না যে পরীরা যে এমনি থাকে, আমি যে বইয়ের মধ্যে এটা পড়ছিলাম, এটা এরকম, ওইটা ওইরকম। তো উনি হাসতো, হেসে হেসে আমাকে বলতো যে হাসিবুর রহমান, এগুলো আসলে ঠিক না। যারা বই লেখে, যারা বই লেখক মানে লেখক যারা, তারা এগুলো মানে তাদের মন ঘোরা মতো তারা লেখে। আসলে পরীদের জীবন এরকম না, পরী বলতে কিছুই নাই। আমরা জিন জাতি, তোমাদের মধ্যে যেরকম মেয়ে আছে, মহিলা আছে, তোমরা তাদেরকে মহিলা বলো, পুরুষদেরকে পুরুষ বলো। আমাদের মাঝে যারা মেয়ে আছে তাদেরকেই কিছু সংখ্যক মানুষ পরী বলে আখ্যায়িত করে।
কিন্তু পরি বলে কোনো শব্দ নাই। জিন জাতির মধ্যে পুরুষ জাতিকে তো জিন বলে এবং নারী জাতিকে অনেকে পরি বলে। বিষয়টা এরকম। উনি আমাকে এইরকম করে বুঝাইতো যে একজন শিক্ষক তার ছাত্রকে যেরকম করে বোঝায়, ঠিক এইরকমভাবে উনি আমাকে বুঝাইতো যে আসলে পৃথিবীতে জিন পরি বলতে কোনো কথা নাই, মানে পরি বলতে কোনো কথা নাই। তা আমি এগুলো শুনতাম, আমি তো প্রতিনিয়ত বিরক্ত করতে থাকতাম যে না, আমার ইচ্ছে করতেছে আমি পরি দেখবো, আমার পরি রাজ্যে যেতে ইচ্ছে করে, পরিদের জীবনযাত্রায় যেতে ইচ্ছে করে, আমি এগুলো দেখবো। মানে ওনাকে প্রতিনিয়ত আমি বিরক্ত করতে থাকতাম। এবং এরকম করতে করতে উনি আমাকে বলে যে না, তুমি মানুষ হয়ে ওখানে যেতে পারবে না, আর মানুষ হয়ে যদি ওখানে যাও তোমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি জেনে শুনে তোমাকে ক্ষতির মুখে ফেলতে পারি না, তুমি যেভাবে আছো এভাবেই থাকো, এটাই ভালো। তুমি এরকম কিছু করো না যেটার কারণে তুমি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়ে যাও। আমি বললাম আমার জীবনে ক্ষতি হোক, লাভ হোক, লস হোক, যেটাই হোক, আমার এসব দেখার দরকার নেই। আমি বলছি আমি যাব, আমি যাবই। আমি বলছি আমি যাব, আমি পরীদের রাজ্য দেখব, পরীরা কিভাবে থাকে, কিভাবে কি, আমি এগুলো দেখব। উনি আমাকে অনেকভাবে বোঝায় এবং একটা পর্যায়ে আমি ওনার সাথে রাগ করে ওনার সাথে কথা বলি না। উনি আসে আমার সাথে কথা বলার জন্য, আমি কথা বলি না। ওনাকে দেখলে আরেক দিকে তাকিয়ে থাকি, ওনার সামনে পড়ি না, ওনার কাছ থেকে অনেকটা দূরে থাকি, ওনাকে স্কিপ করি। এই বিষয়গুলো উনি দেখতে পায়, দেখে উনি হাসে, আমাকে হাসে। এমন করতে করতে একটা পর্যায়ে আমাকে বলে, আচ্ছা হাসিবুল, আমি তোমাকে নিয়ে গেলাম পরীর রাজ্যে, তুমি যদি পরী বলো তাহলে পরী, আমি তোকে পরী রাজ্যে নিয়ে গেলাম। এবং ওই রাজ্যে গেলে পরে তুমি যদি আর পৃথিবীতে আসতে না পারো, তুমি যদি তোমার বাবা মায়ের কাছে আসতে না পারো, তুমি যদি তোমার ভাই বোনদের কাছে আসতে না পারো, তখন কি হবে? আমি বললাম তখন কি হবে মানে? তখন কি হবে? আমি তো এটা চাইও না। আমি তো ওই পরী রাজ্যে গেলে আমি সারা জীবন পরী একটা বিয়ে করব, একটা পরীরে বিয়ে করে আমি ওই পরীর সাথে থেকে যাব। আমি তো এই দুনিয়াতে আসতে চাই না, আমি আমার বাবা মায়ের সাথে থাকতে চাই না। পরীদের রাজ্য এত সুন্দর, গল্পের মতো সাজানো, আমি ওই পরীর রাজ্যে থেকে যাব, আমি পৃথিবীতে আসবো না, বা আমি আমার বাবা মায়ের কাছে আসবো না। উনি আমাকে বলে কোনো মানুষ কখনো কোনো পরীকে বিয়ে করে সুখী হতে পারে না, এবং কোনো মানুষ জাতি কোনো জিন জাতির সাথে, মানে মেয়ে জিন জাতির সাথে সম্পর্ক করে ভালো কিছু করতে পারে না, ভালো হয় না। তো আমার কাছে মনে হয় যে এটা তোমার করাটা ঠিক হবে না, তুমি এটা অন্যায় করতেছো। আপনি যাই বলেন, আপনি যেটাই বলেন, আমি আর কোনো কথাই শুনবো না। হয় আপনি আমাকে পরীর রাজ্যে নিয়ে যাবেন, আমি দু চোখ ভরে পরীদের রাজ্য দেখব, আর অন্যথায় আমি আর আপনার সাথে কথা বলবো না। না, আমি অনেক রাগ করতেছি। উনি আমার জন্য খাবার নিয়ে আসে, আমি খাবার খাই না, আমাকে অনেক রিকোয়েস্ট করে, এটা করে ওইটা করে। না, আমি আর ওনার কোনো কথাই শুনি না। আমি একেবারে রেগে মেগে ওনার সাথে কথা বলা কমিয়ে দিই। প্রায় 21 দিনের মতো ওনার সাথে কথা বলি না, 21 দিন পর্যন্ত টোটালি কথা বলি না। এবং 21 দিন পরে তিনি বুঝতে পারে যে আমি যে চাহিদাটা বা আমার যে চাওয়াটা, আমি এটা খুবই সিরিয়াসভাবে নিয়েছি, মানে খুবই সিরিয়াসভাবে আমি আমার চাওয়াটা নিয়েছি, এবং আমার চাওয়া ওনাকে পূরণ করতেই হবে। এখন উনি যদি আমার চাওয়া পূরণ না করে, তাহলে আমি ওনার সাথে কথা বলবো না, আমি অন্য কিছু করে ফেলবো। উনি এটা বুঝতে পারার পরে উনি আমাকে একটা পর্যায়ে বলো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকম করেই বলতেছো, পরীর রাজ্য দেখার তোমার এত শখ, পরীদের জীবন দেখা এত শখ, আচ্ছা ঠিক আছে, আমি তোকে নিয়ে যাব। কিন্তু ওই রাজ্যে নিলে যদি তোমার কোনো ক্ষতি হয়, এটার জন্য কিন্তু আমি দায়ী না, এটার জন্য কিন্তু আমি দায়ী না। আর আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, তুমি আমার সাথে যাবা, আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে সব কিছু দেখাবো, কিন্তু ওখানকার অন্য জিনদের কোনো কথা তুমি শুনবা না। ওখানে যারা নারী জিন আছে, পুরুষ জিন আছে, কোনো জিনের সাথে তুমি কোনো কথা শেয়ার করবে না। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে কেন আসছো, তুমি আমাকে দেখাই দিবা আমার সাথে আসছো। আর দয়া করে কখনোই কিন্তু তাদেরকে, মানে তোমার ভিতরের কোনো কথা শেয়ার করবা না, আমার সাথে থাকবে, এবং তাদের কোনো কথায় তুমি মানে মন গলবা না। আমরা আচ্ছা ঠিক আছে, আমি তাদের কোনো কথায় মন গলবো না, তো ঠিক আছে আমি যাব। তো এই বলার পরে উনি এর পরের দিন আমারে বললো যে ঠিক আছে, আমি দুপুরবেলা তোমাকে নিয়ে যাব, আগামী দিন দুপুরবেলা তোমাকে নিয়ে যাব। তুমি মাদ্রাসায় কি বলবা? আমি মাদ্রাসায় বলবো আমি বাড়ি যাব, এটা বলবো। বলো আচ্ছা ঠিক আছে। পরে কীভাবে মাদ্রাসায় বললাম সকালবেলা আমি বাড়ি যাব। এই কথা বলার পরে আমি আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে ওনার সাথে হাঁটতেছি, এবং উনি আমাকে নিয়ে যাচ্ছে, হাঁটতেছি আপনার একদম সুদূর পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছি। অনেকটা দূর হাঁটার পর আমার বলে এখানে বসো। তো বসছে, আমার পানি দিলাম, আমি পানি পান করলাম, শরবতের মতো পানি, খুব মিষ্টি। পানিটা পান করার পরে আমার বলো আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকে, আমার সাথে কথা বলো। আমি ওনার সাথে কথাই বলতেছি। ওনার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ভাই আমার চোখটা আমি একটু বন্ধ করে যখন খুলি, একটু লম্বা সময় ধরে বন্ধ করেই যখন খুলি, আমি দেখি যে আমি অন্য কোনো একটা জায়গায় চলে আসছি। এবং ওই জায়গাটা আমার কাছে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা জায়গা মনে হচ্ছে। মানে ওখানকার মানুষগুলো, মানে ওরাও দেখতে মানুষের মতোই, কিন্তু এরকম আমাদের মতো স্বাভাবিক মানুষ না। অনেক লম্বা, এক একটা মানুষ অনেক লম্বা, আপনার জুব্বা পরে আছে এবং মানে পাঞ্জাবি পরে আছে, মানে কেমন জানি একটা অবস্থা। আবার আমি সালাম দিলে আমার সালামের উত্তর নয়, ওনার সাথে আমি হাঁটতেছি, উনি আমাকে হাঁটতেছে, এবং আমি ওই জগৎটার সম্বন্ধে বা আমাকে উনি যে জায়গায় নিয়ে গেল খানিকটা সময়ের জন্য, কিছু সময়ের জন্য,
মানে আমি এটার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না, মানে আমার কাছে এটার বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব না যে এইরকম একটা জায়গায় উনি আমাকে নিয়ে গেছে এবং আমাকে হাতে ধরে উনি ঘুরে 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 অনেকক্ষণ পর্যন্ত আমাকে এগুলো দেখছে এবং ওনাদের ওই রাজকীয় খাবার দাবার আমাকে খাওয়াইছে। ওনারা খাওয়া দাওয়া করছে, আমারও খাওয়াইছে, আবার ওনাকে সাথে ওনাকে পরিচয় করাই দিয়েছে, কথাবার্তা বলছে। মানে আমার কাছে মনে হয় যে মানুষ ঘুমে যেরকম স্বপ্ন দেখে না, আমি ঠিক এমন একটা স্বপ্ন দেখেছি। মানে আমার কাছে মনে হয় যে এইটা আমার কাছে টোটালি একটা ড্রিম ছিল, আমার একটা স্বপ্ন ছিল, আমি একটা স্বপ্ন দেখেছি, এই আমার কাছে ঠিক এরকমটাই মনে হয়। সারাটা দিন ওনার সাথে ঘুরলাম, উনি আমাকে এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় নিয়ে গেল ঘোরাফেরা করে। আমাকে তখন বলতেছে যে তুমি কি বাড়ি যাবা? আমি বললাম যে আমি যাবো, মানে বাড়ি যাওয়ার জন্য কথা বলতেছে, আমার ওখানে ভালোও লাগতেছে। এরপর আমি বললাম বাড়ি যাবো। এর পরের দিন সকাল প্রায় 7:30টার দিকে উনি আমাদের বাড়িতে এনে নামাই দেয়। মানে আমাদের যে বাড়ি আছে, আমাদের বাড়ির সামনে এসে আমাকে দিয়ে যায়, আমাকে বলে যে ঠিক আছে হাসিবুল এবার বাড়ি যাও, বাড়ি যাও। পরে আমি বাড়ি গেছি সকালবেলা ভোরে। বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আম্মা তারা একটু মানে চিন্তা করতেছে কিরে এমন একটা সময় ওকে কিভাবে আসলো, মানে এরকম একটা সময় এত সকালবেলা। আব্বা আমার বলতেছে তুই এত সকালবেলা কিভাবে আসলি? আমি যে কীভাবে মানে সকালবেলা আসছি। এবার আমার আব্বা তখন ওই মাদ্রাসায় যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে মাদ্রাসা থেকে বলা হয় যে আমি নাকি মানে গতকালকে দুপুরে মানে সকালের দিকে বেরিয়ে গেছি। হ্যাঁ, আব্বা আমাকে ধমকাধমকি করতেছে, তুই গতকালকে দুপুরে বেরিয়েছিস, সকালে বেরিয়েছিস, তাহলে এখন আসলি কেন, তুই কই গেছিলি? মানে আব্বু ধমকাধমকি করতেছে। তুই তখন তো আমি মোটামুটি অনেক বড়, মোটামুটি বড় বলতে আমি অনেকই বড়, তা আমি তখন আর আমার আব্বারে ভয় পাই না বা আব্বার কোনো কথা আমি সঠিক কথা বলবোই না। আমি ছিলাম, আমি যেখানেই ছিলাম, কোথায় ছিলি, কই গেছিলি এবং কি করছিলি, মানে আমাকে প্রচুর ধমকাধমকি করতেছে, অনেক প্রশ্ন করতেছে। তা আমি আমার আব্বার কোনো প্রশ্নের জবাব দিই না এবং এরকম করে সারাদিন বাড়িতে থাকি। বিকেলবেলা আমি আবারও মাদ্রাসায় চলে যাই। এর 2 দিন পরে আমি আবার ওই নানারে ধরি যে নানা আমি আবারও আপনাদের এখানে যাব। আমারে বলে আরে এখানে বারবার যাওয়াটা তো ঠিক হবে না। আমি বললাম না আমি যাব, আপনি আমাকে আবার নিয়ে যাবেন। তো ওই একবার যেহেতু নিয়ে গেছে আমি ঠিকঠাক মতো ঘুরে ফিরে আসছি, ওনার মনে বিশ্বাস শুনে আমাকে আবারও নিয়ে যায়। আবারও নিয়ে যায়, আমি 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এমন থাকি ঘুরে ফিরি, উনি আমাকে আবারও এনে দিয়ে যায় এরকমভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়, লাইক হচ্ছে 2-2.5 মাসের মতো। তো আমি ওনাকে বলি যে এটা কোথায়? উনি উপরের দিকে দেখায় যেটা আসমান। আমি বলে আসমানে আপনাদের বাড়ি? মানে আসমানে? বলে হ আসমানে আমাদের বাড়ি, তোমাদের বাড়ি জমিনে, আমাদের বাড়ি আসমান। এগুলো বলে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে উনি হাসে। ওনার হাসিটা অনেক সুন্দর ছিল, মানে অনেক সুন্দর একটা হাসি ছিল, আমার দিকে তাকায় হাসে। তো এমন করতে করতে উনি আমাকে নিয়ে যেত আনতাম। একদিন হলো কি একটা গাছের নিচে, মানে ওই ওনাদের এখানে একটা গাছের নিচে উনি আমাকে বসাই গেছে। ওনার কোনো একটা কাজ আছে, আমাকে বলে এখানে তুমি বসো, আমি একটু আসতেছি। এই কথা বলে যখন চলে যায়, তো এটা কি ফল গাছ আমার ঠিক সঠিক আমার মেমোরিতে নেই যে কি একটা গাছের নিচে একটা মেয়ে আসে। মেয়ে বলতে মধ্যবয়স্ক থেকেও একটু কম হবে, বাট অনেক রূপসী, মানে এত যে সুন্দর, এত যে রূপসী, মানে আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর চেহারা। আসার পরে ওই গাছ থেকে ফল পাড়তেছে, ফল নিতেছে। পরে আমার বলে তোমার নাম কি? এমনি বলে। আমি বললাম আমার নাম হাসিবুর। বলে ও আচ্ছা, তুমি ওনার সাথে আসছো, ওই বুড়ো লোকটার সাথে আসছো, এরকম করে বলে। আমি বললাম হ্যাঁ, আমি ওনার সাথে আসছি। ও আচ্ছা ভালো, ফল খাবা আমারে বলে। আমি বললাম যে না খাবো না। বলে আরে না ফল খাও। তো আমাকে একটা অনেক বড় একদম টসটসা বড় একটা আপেল দেয় ওই মহিলাটা, মানে ওই মেয়েটা। দিলে পরে আমি তখন আপেলটা খাই এবং আপেলটা খাওয়ার পরে আপেলটা আমার অনেক ভালো লাগে। আমি বলি আপনাদের ঘর কোথায়, আপনারা কোথায় থাকেন? বলে আমরা ওইদিকে থাকি, মানে আমাকে দেখাই দিই যে আমরা ওইদিকে থাকি, এইটা আমাদের বাড়ি। তো ওনার সাথে কথাবার্তা বললাম এবং কথাবার্তা বলে আমার কাছে ভীষণ ভালো লাগলো, মানে অনেক ভালো লাগলো, মানে আমার বুকের ভিতরে একটা শান্তি অনুভব হলো যে পুরী দেখতে এত সুন্দর। তাই আমি বললাম আমার নানা আসলে তো আমাকে নিয়ে যাবে, তো নানা আসলে যদি আমাকে নিয়ে যায়, আপনারা আমাদের দেশে যান না? আমরা যেরকম আপনার দেশে আসছি, আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাদের দেশে যান না? বলে হ্যাঁ যাই তো, কেউ যদি ডাকে তাহলে আমরা যাই, কোনো মানুষের উপকার করা লাগলে গিয়ে উপকার করে আবার চলে আসি। তো আমার এটুকুনি মনে আছে। আমি বলি আপনি কি পড়ি? এমনি বলি। পরে হাসা বলে হ্যাঁ। তাই আমি বলি আচ্ছা, আমি তো নানারে সবসময় বললে নানা আমাকে জায়গায় নিয়ে আসে না। আমি যদি নানাকে বলি যে নানা আমি একটু যাবো, এই নানাকে অনেক রিকোয়েস্ট করার পরে নানা একবার নিয়ে আসে, আবার আনে না। তো আপনি কি আমার সাথে ওখানে গিয়ে দেখা করতে পারবেন না? মানে ওই মেয়েটার সাথে ওই গাছটার নিচে বসে কথা বলতে মানে অনেকটা ভালো লেগে গেছে, মানে আমার ভিতরে অনেকটা ভালো লেগেছে, তাই মানে তার প্রতি অনেকটা ভালো লাগা কাজ করে। পরে আমারে বলে হ্যাঁ যাবো, যেতে পারবো, কিন্তু সমস্যা আছে। আমি বললাম কী সমস্যা? বলে আমি যদি দুনিয়াতে গিয়ে তোমার সাথে কথাবার্তা বলি, দেখা করি, এবং তুমি যদি এটা তোমার নানাকে বলে দাও, তাহলে কিন্তু তোমার নানা তোমাকে আর এখানে আনবে না, আর আমাকেও তোমার কাছে যেতে দিবে না। আমি বললাম না না, আপনি যদি বলেন আমি নানা বাইরে বলবো না। বলি ঠিক আছে, তুমি যদি না বলো, আমার নাম হচ্ছে তারা বানু, এবং তুমি যদি আমাকে ডাকো, আমাকে ডাকার একটা নিয়ম শিখিয়ে দেয়, আমি এটা এখানে না বলি,
যে এই নিয়মে যদি তুমি আমাকে ডাকো তাহলে আমি যাব তোমার কাছে, কিন্তু খবরদার তুমি কিন্তু তোমার ওই নানার সাথে আমার কথা বলতে পারবা না, মানে নানাকে আমার কথা বলবা না। আমি যে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। এই কথা বলে এই তারাবানু তখন চলে যায়, এবং তারাবানু চলে যাওয়ার পরেই কিছুক্ষণ পর আমার নানা আসে, এসে আমারে বলে ভিতরে চল খাওয়া দাওয়া করবো। পরে খাওয়া দাওয়া করলাম, করে নানা আমাকে আবারও বরাবর মাদ্রাসার এখানে দিয়ে যায়, মানে যেখানে আমাকে দেওয়া যেত আর কি, ওই জাম গাছটার নিচে বেশি করে দেওয়া যেত। এই জাম গাছের নিচে আমাকে দিয়ে নানা চলে যায়, এবং যাই পর আমি তখন এই মানে আমার চোখের মধ্যে না ওই তারাবানু ভাসতেছিল। ভাই দুনিয়াতে তো অনেক সুন্দর মানুষ দেখেছি বা অনেক সুন্দর মানুষের গল্প শুনেছি, কিন্তু এই তারাবানুর মতো সুন্দর মেয়ে আমি আমার জীবনে আর একটাও দেখি নাই। এত যে রূপ, তার রূপে গুণে আমার কাছে মনে হয় গুণান্বিত। এরকম করে ওই দিন রাতের বেলায় আমি এই মেয়েটারে 2-3 বার ডাক দিই, মানে যেরকম করে আমাকে ডাকতে বলে এরকম করে আমি 2-3 বার ডাক দিই। ডাক দিলে পরে এই তারাবানুকে আমি রাতের বেলায় দেখতে পাই, এবং এত স্পষ্ট এত সুন্দরভাবে দেখতে পাই। রাতে আমার কাছে আসে, ওই আমার নানার মতোই আসে, এসে আমার সাথে অনেক কথাবার্তা বলে। স্বপ্নের মধ্যে তার সাথে আমার কথাবার্তা হয়, এবং বলে তুমি কিন্তু তোমার নানাকে এসব কোনো কিছু বলবা না, আমার সাথে যে তোমার দেখা হয় কথা হয়। আমি যে ঠিক আছে আমি নানাকে বলবো না। এবং এরকম করে আমি ওনার সাথে মাঝে মাঝে কথা বলি, নানার সাথেও বলি। আমি নানাকে ওনার কথা বলি না, কিন্তু ওনার কথা আমি আবার মানে নানার কথা নানাকে আমি বলি না যে ওনার সাথে আমার কথা হয়, কিন্তু ওনাকে আমি নানার সব কথা বলি। এরকম করতে করতে আমি নানাকে একটু ইগনোর করতে শুরু করি, মানে একটু অবহেলা করতে শুরু করি। আগে যেরকম ধরেন নানার সাথে খুব মানে মিশতাম, যে কোনো সময় নানাকে ডাকতাম, নানার মানে নানাকে কাছে আনতাম, নানার সাথে একটা খুনসুটি একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কটা এবার আমি আস্তে আস্তে করে গোটায় ফেলতেছি। নানার সাথে খুব বেশি একটা কথা বলি না। ধরেন নানা আমাকে ডাকলেও আমি যাই না। আগে যেরকম আমাকে ডাকলে আমি চলে যেতাম, ওনার সাথে কথা বলতাম, গল্প গুজব করতাম। আমি আর ওনার কাছে খুব একটা যাই না। ওনার কাছ থেকে আমি মোটামুটি অনেকটা দূরত্বে চলে আসছি। এবং দূরত্বে আনার কারণ হচ্ছে আমি তখন ওই তারাবানুর সাথে মিশে গেছিলাম। তারাবানুর সাথে কথা বলতাম, তারাবানু আমাকে দেখলে ডাকতো, আমার সাথে কথা বলতো, তারাবানুর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এই জন্য সবসময় আমি তারাবানুকে নিয়ে চিন্তা ভাবনা করি। আমার নানার সাথে আমি আর কথা বলি না। এবং উনি দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন আমাকে ডাকে, আমি বলে আমার ভালো লাগে না, আমার শরীর খারাপ, আমি যাব না। এইটা ওইটা অনেক দিন করার পরে উনি আর ওরকম করে আগের মতো আসে না। আগে ধরে যেরকম মানে খুব ইয়েতে তাড়াহুড়ো করে আমার কাছে আসতো, আমার সাথে বসতো, কথাবার্তা বলতো, আমার সাথে একটা সম্পর্ক মানে একটা গভীর সম্পর্ক ছিল, এইটা আর আগের মতো করে নাই। উনি তখন মানে খুব কম আসে। আমি যেরকম ওনাকে ইগনোর করতেছি, ওনার সামনে যাই না, ওনার কাছ থেকে দূরে থাকে, এরকম করে উনিও তখন বিষয়টা বুঝতে পারে, পেরে উনিও ওনার মতো করে উনি আছে। এরকম করে তারাবানু আমার কাছে আসতো, আমি তারাবানুর সাথে কথা বলতাম। যে সময়টা আমি নানাকে দিতাম এই সময়টা আমি তখন তারাবানুকে দিতাম। এবং রাতের বেলায় বিশেষ করে তারাবানু আসতো। তারাবানু দিনে খুব বেশি একটা আসতো না, রাতে আসতো। এবং ওই তারাবানুর সাথে আমার বেশিরভাগ কথাই স্বপ্নে হতো। তা আমি তারাবানুকে বলতাম যে তুমি আমাকে তোমার রাজ্যে নিয়ে যাও, আমি তোমার রাজ্যটা দেখবো, আমার তোমার রাজ্যটা দেখতে ইচ্ছে করে। ও বলে ওইভাবে যদি আমি তোমাকে নিয়ে যাই, তোমার নানা চাইলে তোমাকে নিয়ে যেতে পারবে, মানে তোমার নানার ক্ষমতা আছে, তিনি পৃথিবী থেকে কাউকে ওখানে নিতে পারে, কিন্তু আমি তোমাকে নিতে পারবো না, মানে আমার এই ক্ষমতা নাই। আর আমি তোমাকে যদি পৃথিবী থেকে ওখানে নিয়ে যাই, আমি তোমাকে আর ফিরে আনতে পারবো না। আর খবরদার তুমি কিন্তু তোমার নানার কাছে এই সম্পর্কের কথাগুলা, তোমার সাথে আমার এই সম্পর্কের কথাগুলো কিন্তু ভুলেও তোমার নানা ভাইকে তুমি বলবা না। আমি বললাম না না না, আমি তো আমার নানা ভাইকে জীবনে এইসব বিষয়ে কোনো কথা বলবো না। আর আমার নানা ভাই আমাকে এসব কোনো কিছু জিজ্ঞেস করে না। আর এখন তো আমি ওই নানা ভাইয়ের সাথে আগের মতো কথাও বলি না। নানা ভাই আসলে আমি নানা ভাইকে ইগনোর করি, ওনাকে আমি সময় দিই না। উনি আসলে আমাকে ডাকলে আমি যাই না, ওনার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছি। বলে হ্যাঁ এটাই ভালো করছো, এই মেয়েটা আমাকে বলে এটাই ভালো করছো। এরকম করে এসে মাঝে মাঝে দিনের বেলায়, ওই সময় একটা সময় দিনের বেলায়ও আসতো, আমি তার সাথে হাত ধরতাম, বসতাম। এবং আমি জানি আপনাদের কাছে অনেকের কাছে মনে হয় যেটা কীভাবে সম্ভব, একজন মানে আমার কাছে মনে হতো যে একদম একটা নারীর রূপে, বা আমাদের দেশে যেরকম সুন্দরী মহিলা মানে সুন্দরী মেয়ে থাকে, একটা সুন্দরী মেয়ে রূপে আমি তাকে দেখতে পেতাম। আমার কাছে আসতো, আমার পাশে বসতো, আমি তার হাত ধরতাম, তার সাথে গল্প গুজব করতাম, তার সাথে কথাবার্তা বলতাম। মানে কেমন জানি একটা অন্যরকম সম্পর্ক তখন তার সাথে আমার শুরু হয়ে গেল, মানে অন্যরকম একটা সম্পর্ক। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল, মানে অনেকগুলো দিন কেটে গেল। এবং অনেকগুলো দিন বলতে প্রায় আপনার 3-4 মাসের মতো কেটে গেল। এবং 3-4 মাস পরে এই বিষয়টা হঠাৎ করে কিভাবে যেন আমার ওই নানা ভাই জেনে গেল। এবং নানা ভাই জানার পরে একদিন সন্ধ্যার পরে, মানে আমি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছি, মাগরিবে নামাজ পড়বো, আমার এই পিছন থেকে মানে ডাকতেছে মসজিদের বাইরে থেকে, তাড়াতাড়ি বেরিয়ে ডাকতেছে। এবং ডাকার পরে মানে ওনার সাথে আমার তো আজকে বহু বছর ধরে সম্পর্ক, সেই ছোটোবেলা থেকে, আমি যখন হাফ প্যান্ট পরি তখন থেকে, জীবনে কখনোই আমার সাথে এরকম রাগ করে নাই। ওই দিন এসে আমার সাথে খুব রাগারাগি করলো যে তোর তোর এত বড় সাহস, তুই কেন ওই মহিলার সাথে কথা বলিস, এই মেয়ে কত খারাপ তুই জানিস, এর তুই মানে ছোট মনে করিস, এত আমার বয়সের থেকেও বেশি বয়স, এবং তুই কেন তার সাথে কথা বলিস, এ তোকে বিপদে ফেলবে, এইটা ওইটা, মানে অনেক কিছু আমাকে বলে। খবরদার তুই কিন্তু তার সাথে কথা বলবি না, তার সামনে যাবি না,
এবং সে যদি তোকে কখনো ডাকেও তুই তার সামনে যাবি না, তুই কেন তার সাথে কথাবার্তা বলতে গেলি। মানে আমার সাথে খুবভাবে হচ্ছে রাগারাগি করে, না অনেক রাগারাগি করে। আমি নানারে বলছি যে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো না, এই বলে নানা তখন ভিতরে ঢুকছে, মানে চলে গেছে নানা। আমি তখন মসজিদে মাগরিবের নামাজটা মানে পরে বেরোইছি, দেখেও দাঁড়ায় আছে ওই গাছটার নিচে, আপনার এই জাম গাছটার নিচে দাঁড়ায় আছে। পরে এখানে তো পোলাপাইন আছে, তারা তো বুঝে যাবে। পরে আমি তাদের চোখ ফাঁকি দিয়ে ওই দিকে গেছি, জাম গাছের দিকে। যাওয়ার পর আমার বলে তোমার নানা এসে তোমাকে ধমকাইছে? আমি বললাম হ্যাঁ অনেক ধমকাইছে, আমার তোমার সাথে কথা বলতে মানা করছে। পরে সে আমাকে ডিরেক্টলি বলে, ওই সময় কিন্তু আমি তারাবানুকে এত ভালোবাসি যে তারাবানু যা বলবে তাই হবে, আমি তারাবানুর কথার বাইরে কোনো কিছু করবো না। পরে আমারে বলে তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার সাথে রাখবা, আমাকে তুমি বিয়ে করবা, এমনি আমারে বলে। আমি বলি হ্যাঁ আমি বিয়ে করবো, আমি তোমারে বিয়ে করব, কারণ আমি তখন তার প্রতি পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়ি, সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়ি। আমি তোমার বিয়ে করব, আমি তোমার সাথে সংসার করব। এবং বলে তোমার সাথে তো আমাকে ওই বুড়া তো তোমার সাথে আমাকে সংসার করতে দিবে না, তোমার ওই নানা সে তো তোমার সাথে আমাকে সংসার করতে দিবে না, সে তো আমার কাছ থেকে তোমাকে নিয়ে যাবে। আমি বলি নানা আমাকে যদি নিয়ে যায় আমি যাবো নাকি, আমি তো যাবো না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথেই থাকবো, আমি আমার নানার কাছে যাব না। পরে বলে তাহলে তুমি একটা কাজ করো, তুমি যদি একটা কাজ করো তাহলে তোমার নানা আর কখনোই পৃথিবীতে আসতে পারবে না, তুমি যদি একটা কাজ করো। আমি বললাম যে কী কাজ করব। বলে আমি তোমাকে একটা কবিরাজের ঠিকানা দিব, তুমি ওই কবিরাজের কাছে যাবা এবং ওই কবিরাজের কাছ থেকে তুমি একটা তাবিজ আনবা এবং ওই তাবিজটা এনে তুমি এই জায়গার মধ্যে, মানে তোমাকে আমি যেখানে পড়তে বলবো এখানে পড়বা, এবং পড়ার পরে তোমার নানা যখন তোমার সাথে দেখা করতে আসবে আমি তোমাকে একটা জিনিস দেবো, হলুদ আকৃতির একটা, লাইক এটা একটা মানে বলের মতো। ধরেন মানে আপনারা যারা ছোটোবেলায় মানে এরকম ছোট টাইপের যে বলগুলো হয়, যারা হচ্ছে মাটিতে ড্রপ দিলে অনেক উপরে ওঠে, এরকম ছোট বলগুলা যেগুলো রাবারের বল হয়, এরকম হলুদ একটা রাবারের বল আমি তোমাকে দিব। তোমার নানা যখনই আসবে এইটা তুমি তোমার নানার গায়ের মধ্যে ছুঁড়ে মারবা, মানে ঢিলের মতো করে মারবা। আমি বলি তাইলে? বলে তাইলে যেটা হবে সেটা হচ্ছে আর তোমার নানা আমাদের মাঝে কোনো সমস্যা করতে পারবে না। আমি বলি তো আমি যদি তাবিজের জন্য যাই তাহলে নানা জেনে যাবে না? বলে না, তোমার নানা জানবে না, তোমার নানা জানবে না, তুমি তাবিজটা আনবে এবং তাবিজটা পরে তুমি এইটা তোমার নানার গায়ের মধ্যে মারবা। আমি বলি তো আমাকে এটা দাও। বলে আমি তোমাকে দিব, আগে তুমি তাবিজটা নিয়ে আসো। ওই দিন আমি তখন করলাম কি, মানে ওর কথা মতো আমি তখন গিয়ে তাবিজটা নিয়ে আসলাম, যেভাবে আমাকে বললাম ওইভাবে গিয়ে তাবিজটা নিয়ে আসলাম এবং ওই তাবিজটা আমি তখন আনলাম। এবং ওই কবিরাজের বাড়িও অনেক দূরে ছিল না, আমার ওই মাদ্রাসার মোটামুটি কাছাকাছি ছিল। কবিরাজের বাড়িতে হেঁটে গিয়ে আমি তাবিজটা আনছি, তাবিজটা পড়ছি এবং তাবিজটা পড়ছি। পরে এই তাবিজটা যখন পড়ছি, পড়ার আপনার যেদিন আমি পড়ছি এই দিন নানার আসে নাই, এর পরের দিনে দুপুরের সময় নানা ভাই আসছে, এসে আমাকে ডাকছে। মানে ওই সময় নানা ভাইয়ের আমি ভয়ঙ্কর রূপটা দেখতে পাচ্ছি, আমাকে প্রচুর মানে ওই যে তাবিজ পড়ছি এটাও দেখছে, এই তুই তাবিজ পড়লি কেন, এটা কেন পড়লি, এরকম ভয়ঙ্কর। আবার এখানে একটা জিনিস ভুলে গেছি, ওই দিনে মানে আমি যেদিন তাবিজ পড়ছি ওই দিনে সন্ধ্যার সময় কিন্তু তারা ভানু আমাকে ওই টেনিস বলটা দিয়ে গেছে। টেনিস বলটা তখন কিন্তু আমার পাঞ্জাবির পকেটে। এসে আমাকে একটা মায়ের মুখে আচরণ, মানে আমার নানা আমাকে আমার গায়ে হাত তুলবে, আমাকে মারবে, এরকম একটা মায়ের মুখে আচরণ আমার সাথে। আচ্ছা তোরা আমি মেরে ফেলবো, তুই কেন এটা পড়লি, তুই তাবিজ কেন পড়লি, কেন তুই তাবিজ পড়লি, মানে এরকম করে রাগারাগির একটা পর্যায়ে আমি তখন এই টেনিস বলটা আমার পকেট থেকে বের করে ওনার দিকে আমি এরকম করে ঢিল মারি, এবং ঢিল মারার যেন ওনার গায়ের মধ্যে এটা মারার পরে মানে আমার কাছে যেটা মনে হলো যে মানে ধরেন আমরা এরকম মাটির একটা মুক্তি বানানোর পরে মুক্তিটা হঠাৎ ভেঙে ফেলে যেরকম মাটির সাথে গড়ায় যায় না, এই নানাভাই মনে হয় এটা মারার সাথে সাথে মাটির সাথে গড়ায় গেছে, কোনো শব্দ হয় নাই, কোনো কিছু হয় নাই, জাস্ট মাটির সাথে গড়ায় গেছে, এরকমটা মনে হলো। তো এই ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে তারা মনে আমার কাছে চলে আসছে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এসে আমার বলতেছে যে হাসিব এটা ভালো কাজ করছো, এটা ভালো কাজ করছে, এই ভুঁড়া আমাদের মাঝে আর কোনো সমস্যা করতে পারবে না। এরকম করে তার সাথে আমার পুনরায় আবার এবার সম্পর্ক হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমার ওই নানা ভাইয়ের জন্য খুব কষ্ট হতো। এরপরে আমি আর নানা ভাইকে দেখি নাই এবং নানা ভাইয়ের আমার কাছে আসে নাই, উনি আর আমার কাছে আসে নাই এবং উনি টোটালি চলে গেছে বা উনি আমার কাছে আর আসে নাই। তারা মাঝে মাঝে আমার কাছে আসতো, আমার কাছে আসতো এবং আসলে সে আমার সাথে কথা বলতে পারে। তখন আমার তাবিজটা পড়া ছিল এবং তারা আমাকে মানে এই তাবিজটার জন্য আমি যে কবিরাজের কাছে গেছি আমাকে কিছু কথাও শিখাই দিয়েছে, বলছে যে এই কথা কবিরাজকে বলবা এবং কবিরাজ তোমাকে তাবিজ দেবে। আমি কিন্তু আমার শরীর বন্ধের জন্য বলি না, মানে কি কথা সে আমাকে শিখাই দিয়েছে এটা আমি বলতে চাই না, কিন্তু আমাকে কয়েকটা কথা শিখাই দিয়েছে যে এই কথাগুলো তুমি বলবা, বললে পরে তোমাকে তাবিজটা দিবে, তাবিজটা তুমি পড়বা। এবং ওই তাবিজটার সাথে আসে এবং ও আমার সামনে তখন আসে, আমার সাথে কথাবার্তা বলে। এইরকম করে সময়গুলো কাটতেছে এই 15-20 দিনের মতো। এবার আমি তারে বললাম এখন তো আর আমার নানা নাই এবং নানা তো এখন আর কোনো ঝামেলা করতেছে না, সব কিছুতে ঠিক আছে, আমি তোমাকে এখন বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব, এখন তুমি আমাকে বিয়ে করবা কিনা। আমাকে আমার শর্ত আছে, আমি তোমাকে বিয়ে করব, আমার শর্ত আছে। আমি বললাম কী শর্ত? বলো আমার 3টা শর্ত। আমি বললাম 3টার মধ্যে প্রথমটা, ও বলে আমার 1 নম্বর শর্ত হচ্ছে তুমি কখনোই
আমাকে বিয়ে করার পরে মানে পৃথিবীর কোনো মানুষের সাথে যারা পৃথিবীতে আছে, লাইক তোমার মা বাবা, তোমার ভাই বোন, তাদের কারোর সাথে কথা বলতে পারবা না। তাদের কারোর সাথে কথা বলতে পারবা না, তাদের কোনো প্রশ্নের জবাবও দিবে না, তাদের কোনো মানে তাদের সাথে কোনো কথাই বলবা না, এবং তুমি পৃথিবীর কোনো খাবারও খাবা না। প্রথমত এক নম্বর শর্ত হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলতে পারবে না, তাদের সাথে থাকবা ঠিক আছে, কিন্তু কথাবার্তা বলতে পারবে না, তারা কোনো প্রশ্নগুলো উত্তর দিবে না, এবং তাদের কোনো কথাবার্তা তুমি উত্তর দিবে না। এটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় সত্য, তাদের দেওয়া কোনো খাবার, কোনো তাবিজ বা তাদের দেওয়া কোনো কিছু তুমি ব্যবহার করবে না। ধরো তাবিজ দিল, পানি পাড়া দিল, অথবা তোমার কোনো খাবার দিল, এগুলো তুমি খাইবা না। 2 নম্বর শর্ত হচ্ছে এটা। এবং 3 নম্বর শর্ত হচ্ছে যদি কোনো না কোনোভাবে ওই নানা আমার লাইফে আবারও কোনো সময় ফিরে আসে, আমি যাতে ওই নানার সাথে কোনো কথা না বলি, কোনো যোগাযোগ না করি, এবং নানা আমাকে যতই ডাকে আমি যাতে নানার কাছে না যাই। দূর থেকেও যদি ডাকে, অন্য কোনো রূপেও যদি ডাকে, আমি যাতে নানার সামনাসামনি কখনোই না হই। এই 3টা শর্ত যদি আমি মানি, তাহলে সে আমার সাথে সংসার করবে, সে আমাকে বিয়ে করবে। তা আমি বললাম যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করে কোথায় থাকবো? ও আমাকে বলে, তখন কিন্তু আমি ওই মাদ্রাসায় শিক্ষকতা করি, যে মাদ্রাসায় এই ঘটনাগুলো ঘটতেছে, আমি কিন্তু তখন ওই মাদ্রাসায় মানে একজন শিক্ষক, আমি কোরআন পড়াইতাম বাচ্চাদেরকে, ওই মাদ্রাসায় কিন্তু তখন আমি মানে চাকরি করি। আমাকে তখন বলতেছে যে তুমি এখানেই থাকবে, এখানেই তোমার সাথে আমার সব কিছু হবে, আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হবে এই গাছের নিচে, মানে ওই আপনার বিশাল ওই জাম গাছটার নিচে। আমি তখন বললাম যে এইটার নিচে তো কোনো ঘর নাই, আমি তোমার সাথে এখানে কেন কীভাবে সংসার করো? ও বলে, তুমি যখন আমার কাছে আসবা তখন তোমার পাশে দিয়ে কোনো মানুষ হেঁটে গেলেও তোমাকে দেখতে পাবে না, আমরা কি করি না করি এটা কেউ দেখবে না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই কথা বললাম। এবং এর পরের দিন সে আমাকে বিয়ে করবে। এর পরের দিন সে আমাকে বিয়ে করবে, একইভাবে সে খুব সুন্দর করে সাজুগুজু করে একেবারে ভালোভাবে এসে ও এখানে এসে আমাকে মানে ও আসছে, এবং সাথে আরেকটা হুজুর নিয়ে আসছে। ওর সাথে আরেকটা হুজুর আনছে, এবং ওই হুজুর মানে কোত্থেকে আনছে এটা ওই ভালো জানে। ওই হুজুরে তখন আমাকে ওর সাথে কলমা পড়াই দিল। যেভাবে আমাদের মুসলিম ছেলে মেয়েদের বিয়ে হয়, এভাবে ওই হুজুর আমাকে ওর সাথে কলমা পড়াই দিল, এবং ওর সাথে আমার সেদিন বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে ওই গাছের নিচে আমাদের বাসর ঘর হলো। ওই রাতে আমি ওর সাথে বাসর ঘরে ছিলাম, এবং থাকার পরে আমিও বট গাছের নিচে মানে ওই জাম গাছের নিচে বসে থাকতাম। মানে আমি আর মাদ্রাসার ভিতরে ঢুকতাম না, মাদ্রাসার দিকে যেতাম না, বট গাছটায় জাম গাছটার নিচে বসে থাকতাম। ও আমার আইসা খাবার দিত, আমি খেতাম, আবার ওরে জড়াই ধরতাম, ওর সাথেই থাকতাম। এরকম করে সারাটা দিন যখন কেটে গেল, বট গাছের নিচ থেকে সবাই ডাকতেছে আমার ছাত্ররা যে হুজুর আপনি এই জাম গাছের নিচ থেকে ডাকতেছে যে হুজুর আপনি জাম গাছের নিচে বসে কি করতেছেন? হুজুর আপনি আসেন, আপনি চলে আসেন, আপনি এখান থেকে চলে আসেন। না আমি আর যাই না, আমাকে ডাকে আমি আর যাই না। এরা আমাকে বাচ্চারা ডাকে, কারণ আমি তো পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করাই বন্ধ, কথা বলাই বন্ধ। ও তো বলে দিয়েছে যদি আমি কথা বলি কারোর সাথে তো আমাকে মেরে ফেলবে। আমাকে এরকম হুমকি দুমকে দিয়েছে যে আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচিয়ে রাখবে না, মানে আমাকেও মেরে ফেলবে, এরকম কথাবার্তাও তখন বলতেছে। তো যার জন্য আমি ধরেন আপনার আর কোনো কথাবার্তা এখানে বললাম না, মানে ওর সাথে আমি আর কোনো কথাবার্তা বললাম না, মানে ওই বাচ্চাদের সাথে। এবং সারাটা দিন আমি ওখানে ছিলাম। সন্ধ্যার পরে বাচ্চারা সবাই এখানে দাঁড়ায় আছে, মানে গাছের নিচে দাঁড়ায় আছে, এবং ওদের সাথে আমি কথা বলি না। একটা সময় আমার আব্বা এবং আমার গ্রামের আরেকজন লোক তখন আসছে ওইখানে, তারা খবর দিছে আমার আব্বা আসছে, এসে আমার বলে কিরে হাসিব কি হয়েছে? আমি আব্বার মুখের দিকে তাকিয়ে আসছি, কোনো কথা বলি না। আব্বা আমার বলে উঠ এখান থেকে, আমি উঠেও না। আব্বু তখন একরকম জোর করে আমাকে ওখান থেকে টেনে সিএনজির মধ্যে উঠায়, গাড়ির মধ্যে উঠায়, এবং ওই সিএনজি গাড়ি উঠিয়ে আমাকে আমার বাড়ির দিকে নিতেছে। যখনই আমার বাড়ির দিকে নিতেছে, ঠিক তখনই তারা ভানু আমার কানের কাছে এসে বলতেছে, হাসিবুর রহমান তুমি কিন্তু ভুলেও মানে কোনোভাবে তোমার পরিবারের সাথে কোনো কথা বলতে পারবা না, পরিবারে কোনো খাবার খাবা না, মনে আছে তো? আমি বলে আমার মনে আছে, মানে ইশারাতে তার সাথে আমার কথা হয়। এবং আমি তখন বাড়িতে গিয়ে বসি, মানে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বসি, এবং বসার পরে ও তখন করে কি মানে এইভাবে মানে আমি আর কোনো খাবার খাই না। আমার এই যে ঘরের মধ্যে বসায় রাখে, আমি বসে থাকি, শোয়াই থাকলে শুয়ে থাকি, পরিবার আমাকে খাবার দেয়, আমাকে আপেল দেয়, আঙ্গুর দেয়, বিভিন্ন ধরনের নাশপাতি, অনেক ধরনের খাবার আমাকে দেয়, বাট আমি কোনো খাবার খাই না, আমি কোনো খাবার খাই না। এবং না খাই না, আমি না খেয়ে তখন কিভাবে আমি না খেয়ে বেঁচে আছি এটা কেউ বুঝতেছে না। মানে মাসের পর মাস আমি এক গ্লাস পানিও পান করি না, কিন্তু আমি খাই। তারা বানু আমাকে খাবার দেয়, আমি তারা বানুর খাবার খাই, ও আমাকে দেওয়া খাবার আমি পাই, কিন্তু আমি ভুলেও আপনার মানুষের দেওয়া কোনো খাবার আমি খাই না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে, আমি কিন্তু সবই বুঝতেছি। একটা পর্যায়ে আমার বাবা মা তখন পাগলের মতো হয়ে গেল, কিরে ওই নিয়ে কী করবো, মানে এরকমভাবে আমাকে মাঝে মাঝে এই জায়গায় ওই জায়গায় নিয়ে যাইতো। অ্যান্ড আমিও তো ওই ঘরের মানে বারান্দার মধ্যেই বেশিরভাগ বসে থাকতাম। এমন করতে করতে আস্তে আস্তে আমাদের পুরো গ্রামে এই কথাটা ছড়িয়ে যায় যে এরকমভাবে হাসিবুরের এরকম হয়েছে। তখন অনেক মানুষ, মানে আমার গ্রামের বেশিরভাগ মানুষ তখন আমার কাছে পানি পড়ার জন্য আসতো।
আমি টোটালি প্রায় 4 মাসের মতো, 4 থেকে 5 মাসের মতো বাড়িতে, এবং ওই 4-5 মাস আমি এক গ্লাস পানি, কেউ বলতে পারবে না, আমার বাড়ির, আমার এলাকার, আমার আশেপাশের কোনো মানুষ বলতে পারবে না যে আমি এক গ্লাস পানি খাইছি। এক গ্লাস পানিও খাই নাই, কারোর সাথে কথাও বলি নাই। এবং আমি বসে থাকতাম, ও আইসা আমাকে লোকমা ধরে খাওয়াই দিত, লোকমা ধরে খাওয়াই দিত, আমি খাইতাম, আমার মুখটা পর্যন্ত ধুয়ে দিত। আমার কিন্তু শরীরের কোনো মানে ইয়ে হতো না, যে শারীরিক কোনো পরিবর্তন ঘটতো না, মানে আমি শরীরে যেমন ছিলাম তেমনই আরও ভালো হচ্ছে দিনে দিনে, সুস্থ সবল আছি। কথা একটাই, কারোর সাথে কথা বলতাম না, কারো দেওয়া কোনো খাবার খেতাম না। এরকম করে আস্তে আস্তে মানুষে মানুষে তখন কথাটা জানাজানি হতো, যে সবাই বলে আমার সাথে নাকি আল্লাহর কোনো অলি চলে আসছে, মানে আমি নাকি অলি হয়ে গেছি। এবার মানুষ এসে আমাকে কী করে, এই পানি পড়া আনে, পানি পড়া দেন, পানিতে একটু ফু দেন, মানে আমি বাধ্য হয়ে বিরক্ত হয়ে মানে মানে একরকম বিরক্ত হয়ে পানিতে ফু দিতাম, মানে ইচ্ছে করে পানিতে ফু দিতাম। অ্যান্ড আমি পানিতে ফু দিতাম এবং মানুষ কী করতো, ওই পানি নিয়ে যেত, পানি পান করতো। এতে নাকি বিভিন্ন রোগের চিকিৎসা, মানে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যেত এবং অনেক আপদ বিপদ থেকে মানুষ বেঁচে যেত। কোনো তাবিজ তোমার না, কিছুই না, শুধু আমার সামনে এসে পানির বোতল ধরতো, আপনি ফু দেন, আমি বাধ্য হয়ে ফু দিতাম, মানে আমাকে ইয়ে করতো, ফু দেওয়ার জন্য ফোর্স করতো, আমি তখন ফু দিতাম। এরা তখন পানির বোতল নিয়ে যেত, এরা বলতে এতে নাকি অনেক উপকার হয়। এভাবে 1 বছর 2 বছর নয়, প্রায় 4টা বছর মতো আমার কাটে এবং 4 বছরে আমাদের ওই এলাকাতে আমি নাম করে একজন অলি হয়ে যাই। মানে আমার ভিতরে অলিত্বের কোনো কিছুই নাই, কিন্তু সবাই বলে আমি নাকি অলি হয়ে গেছি। আমার নামে দরবেশ খোলে, মাজার খোলে, আমার নামে উরুস করে, গরু জবাই দেয়, আপনার ছাগল জবাই দেয় এবং বিভিন্ন ধরনের উরুস শরীফের মতো করে, মানে বিশাল একটা অবস্থা আমাকে নিয়ে। তারা আমাকে কখনো মানে লাল কাপড় পরে রাখে, কখনো এটা পরে, কখনো এটা পরে রাখে। এভাবে 4টা বছর আমার জীবন থেকে কেটে যায় এবং 4-4.5 বছর পরে আমার মাথায় তখন এই জিনিসটা আসে যে আমার আসলে মানে আমার জীবনটা কি, মানে আমি আসলে কি করব, এটা তো আমার কোনো জীবন হতে পারে না এবং এই জীবনে তো আমি থাকতে পারবো না। আমি কোনো বউ নাই, আমার কোনো সংসার নাই। আমি আজকে 4.5 বছর মতো আমার পরিবারে কারোর সাথে কথা বলি না। আমার আব্বা আম্মা তারা সবাই কান্নাকাটি করে এবং আমার পরিবারের ভাই বোনগুলো ওরা কান্নাকাটি করে, সবাই আমাকে নিয়ে খুব টেনশন করে। এবং আমি তখন আস্তে আস্তে এই তারা মানুষকে বলতে শুরু করি যে আমি তোমার সাথে থাকবো না, আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, আমার এই সম্পর্কের মাঝে তুমি রেখো না। ও আমাকে বলে যে না, আমি এই সম্পর্কের মাঝে থাকবো, ও আমাকে ছেড়ে যাবে না, মানে আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে যাবে না, এরকমভাবে ও আমাকে ধরিয়ে রাখবে। তখন আমার ভিতরে হঠাৎ একটা জিনিস আসলো যে না, আমি ওর সাথে থাকবো না, যেভাবেই হোক আমি এই ইয়েটা করব, আমি এই ওর সাথে থাকবো না। মানে ওকে যে ওয়াদাগুলো দিয়েছিলাম, এই ওয়াদাগুলো দেখেন আমি 4.5 বৎসরের মতো এই ওয়াদা আমি পালন করে গেছি। মানে 4.5 বৎসর আমি কারোর সাথে কথা বলি নাই, আমি ওর ওয়াদা সম্পূর্ণ পালন করছি। এবং 4.5 বছর পরে মানে আমার ভিতর যখন আমার বিবেক কাজ করতে শুরু করে, আমার জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো বিয়ে শাদী করলাম না, সংসার করলাম না, এভাবে ও আমাকে ব্যবহার করতেছে এবং আমার জীবনে আমার ভিতরে যত মানে শারীরিক যে শক্তি আছে, যৌন শক্তি আছে, এটাও সম্পূর্ণভাবে ধ্বংসের পথে। পরে আমি তো একজন কোরআনে হাফেজ ছিলাম, আমি তখন আস্তে আস্তে করে আমার নিজেকে নিজে আমি প্রোটেক্ট করতে থাকি এবং এরকম করতে 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 একটা পর্যায়ে আমি এই তার সাথে খুব রাগারাগি হয়। একদিন আমার মনে আসছে, দিনটা ছিল শনিবার, শনিবারে সন্ধ্যার সময় মাগরিবের পরে ওর সাথে আমার খুব ঝগড়া হয় ওই রুমের মধ্যে। তো ওই দিন আজকে 4.5 বছর পর আমার মা বলে সবার কাছে যে ওই দিন নাকি আমি কথা বলছি। আমি তো ওর সাথে ইশারাতে কথা বলতাম, গোপনে কথা বলতাম, ইশারায় কথা বলতাম, মুখে কোনো কথা বলতাম না। কিন্তু আমার আম্মা সবার কাছে বলতেছে যে আমি নাকি কথা বলছি, আমার আম্মা শুনছে, আমি কথা বলছি, আমার আম্মা শুনছে। এবং এই দিন রাতে এর পরের দিন আমার আম্মা কান্নাকাটি করে, আমার হাতে পায়ে ধরে কান্না করতেছে, বাবারে তুই কথা বল, আমার আব্বারে তুই কথা বল, তুই কথা বল, এই কান্নাকাটি করতে করতে মানে ওই দিন আমি খুবই আবেগে আপ্লুত হয়ে পড়ি, মানে প্রচুর আবেগী হয়ে আমি তখন মাকে মা বলে ডাকে বসি। মাকে মা বইলা ডাক দেয় এবং ডাক দেওয়ার পরে আমার মা তখন জড়ায় ধরে এমন জোরে চিৎকার দেয়, আশেপাশের বাড়ির সব মানুষরা চলে আসে। এবং আসার মধ্যে আমার মা তখন, আমার বোন তখন দুধ গরম করে নিয়ে আসে, যে ভাইয়াটা দুধ দাও, ভাইয়া দুধ খাবে। আমারে তখন আমার মা দুধ দেয় এবং দুধ দেওয়ার পর আমি তখন দুই চুমুক দুধ খাই। দুধ খাওয়ার পরে মা আমারে বলে আমার বাবা কথা বলছে, মানে পুরো গ্রামবাসীকে মা জানাইছে। অনেক মানুষ তো এমনি আমার কাছে প্রতিদিন আসতো, আরও মানুষের ঢল লেগে গেল। এবার মা আমাকে কাপড় চোপড় করে আমারে বলে তুই গোসল করতে যা, মানে তুই পুষ্করিতে গোসল করবে। আমি কিন্তু আবার পুষ্করিতে গোসল করতে খুব পছন্দ করতাম, মানে পুকুরে গোসল করতে। তো আমার মা তখন আমাকে পুকুরে গোসল করার জন্য আমাকে জামা কাপড় দিয়ে পুকুরে গোসল করতে যা। আমি পুকুরে গোসল করতে যাই এবং পুকুরে গোসল করতে গিয়ে শুধু এটাই মনে আছে আমি একটা ডুব দেই, মানে পুকুরে গিয়ে গোসল করার জন্য একটা ডুব দেই এবং ডুব দিয়ে জাস্ট উঠি। আমার যতটুকু মানে উপরে থেকে যারা দেখেছে, আমার মা আমার বাবা, এরা দেখেছে জাস্ট আমি ডুব দিয়েছি, ডুব দিয়ে আমি জাস্ট মানে উঠেছি, এতটুকুই। কিন্তু আমি যেখানে ডুব দিলাম, ডুব দেওয়ার পরে আমি এই তারাবানুরে এক ভয়ঙ্কর চেহারায় দেখতে পেলাম, যে চেহারার বর্ণনা আমি দিতে পারবো না এবং আমি ওই চেহারা মনেও করতে চাই না। এবং ওই চেহারায় দেখলাম এবং সে মানে আমার মানে শরীরে যে আমার 2টা হাত আছে, 2টা হাত ভেঙে ফেললো,
দুইটা পা ভেঙে ফেলে ওই পানির মধ্যে অনেকক্ষণ ধরে, আমার প্রায় 1 ঘন্টার মধ্যে পানির মধ্যে সে আমাকে এইভাবে আমার হাত পাগুলা ভাঙলো, আমার খুব কষ্ট দিল। এবং একটা পর্যায়ে আমি তো কোরআনে হাফেজ ছিলাম, আমার ভিতরে তো 30 তিরফা কোরআন আছে আল্লাহর কোরআন যখন আমি উচ্চ সুরে পড়তে শুরু করলাম এই পানির মধ্যে, এবং একটা পর্যায়ে সে তখন মানে সইতে না পেরে সে সরে গেছে। আমি ওখান থেকে বাইসা উঠছি, মানে বাসা দিয়ে উঠছি, আমার পুরো শরীরে তখন রক্ত, হাতে পায়ে সব জায়গায় রক্ত। আমার আব্বা আম্মা তখনও সবাই লাফ দিয়ে তখন পুকুরে পড়লো, পরে আমাকে ওখান থেকে উঠে আনলো। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি, যখন উঠে আনতেছে আমি রক্ত দেখে আমার জ্ঞান হারিয়ে ফেলি। এবং এরপরে আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি ঢাকা হসপিটালে আছি, ঢাকা মেডিকেলে, পঙ্গু হসপিটালে। এবং সেখানে আমার হাতে পায়ে, মানে 2 হাতে 2 পায়ে লোহার শিরিক ঢুকানো হয়, মানে আপনার লোহা ঢুকানো হয়, ঢুকে আমার মানে হাড্ডিগুলো সব ভেঙে ফেলে। যে ডাক্তার আমার চিকিৎসা করেছে তিনি বলেছে যে আমার নাকি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বড় ধরনের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, যার জন্য আমার শরীরের হাড়গুলা সম্পূর্ণ ভেঙে গেছে। এবং এখন আমি অসুস্থ একজন মানুষ, আমি ঠিকমতো দাঁড়াতে পারি না, ঠিকমতো বসতে পারি না, আমার হাতে পায়ে রড ঢুকানো। এবং এরপর থেকে আমি তারা বানুকে আর কখনোই দেখতে পাইনি, তারা বানু এরপরে আমার কাছে আর আসেই নাই। এবং তার প্রায় 3 বছর পর আমার পরিবার আমাকে বিয়ে করায়, এবং বিয়ে করায় আমার ঘরে কোনো সন্তানাদি হয়নি। আমি জানি না কেন সন্তান হয়নি, আজকে বিয়ে করেছি আমি বহু বছর। আমার ওয়াইফ যথেষ্ট পরিমাণে ভালো, আমাকে অনেক আদর করে, যত্ন করে আমার সাথে আছে, বাট আমার কোনো সন্তানাদি হয় নাই। তো বাবার জায়গায় সম্পত্তি আছে, আমার আব্বা মারা গেছে, আমার আম্মাও মারা গেছে, তাদের জায়গায় সম্পত্তি আছে, আমি এক ভাই, আমি সব কিছু দেখাশোনা করে, আমার বোনের আমাকে অনেক আদর করে, ভালোবাসে। এবং না তারা বোনও না কেউই, আমার নানা কেউই আর আমার কাছে পৃথিবীতে আসেনি, বা তাদের সাথে আমার আর কোনো দেখাও হয়নি। এবং আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শুধু একটা কথাই বলি, জিন বলেন, পরী বলেন, যাই বলেন, এগুলোর সাথে মানুষ কোনোভাবে সম্পর্ক তৈরি করা ঠিক না। এরা যদিও ভালো রূপে প্রথমে মানুষের কাছে আসে, কিন্তু এরপরে এমন এক রূপ দেখায়া যায় যে রূপে সারা জীবন মানুষের জীবনটাকে ধ্বংস করে। এক কথায় সুই হয়ে ঢুকে তারা ফাল হয়ে বের হয়। এই জন্য এই সমস্ত জিনিস যারা প্র্যাকটিস করে, যারা জিন পরীকে কাছে আনার চেষ্টা করে, তাদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করে, বা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, তারা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকে, তার জ্বলন্ত প্রমাণ আমি, হাফেজ হাসিফুর রহমান।